আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। স্বাগতম তোমাদের আমাদের টাইপ ভিত্তিক এমসিকিউ সিরিজ সলিউশন ক্লাসে। কেন এটা সিরিজ? কারণ তোমাদের এসএসসি 26 ব্যাচের শর্ট সিলেবাসে 8টা চ্যাপ্টারে 8টা এমসিকিউ লাইভ ক্লাস হবে। 8টা এমসিকিউ লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের 30-এর 30 প্রিপারেশন নিশ্চিত হবে। তো একটুখানি বলে নিতে চাই যে ভাই এই ক্লাসগুলো কিন্তু লাইভ হবে। হ্যাঁ, তো আজকের ক্লাসটা রেকর্ডেড দিতেছি কারণ আমি যে রুটিনটা দিছিলাম, তো গতকালকে সেই রুটিন অনুযায়ী ক্লাস ছিল, কিন্তু আমাদের এলাকায় গতকালকে একটা মাহফিল ছিল, সেই মাহফিলটা সম্পর্কে আমি জানতাম না, যার কারণে হচ্ছে লাইভটা রাত্রে নিতে গেছি, কিন্তু মাহফিলের সাউন্ডের কারণে কিছুই শুনতাম না। সো লাইভটা নেই, তো এটা রেকর্ড করে দিয়ে দিচ্ছি। আগামীকাল যে ক্লাসটা আছে সোমবার রাত 9:30-এ, ওই ক্লাসটা কিন্তু লাইভ হবে। তো আজকে আমরা ব্যবহারিক জ্যামিতি অধ্যায় 7 শেষ করে দিচ্ছি। এরপরে কালকের লাইভ ক্লাসে অধ্যায় 8 শেষ করে দিব। যারা যারা এই ভিডিওটা দেখতেছো 9:30 বাজে কিন্তু সোমবার কালকে, ঠিক আছে? সোমবার কালকে কয় তারিখ? কালকে কয় তারিখ তারিখটা একটুখানি দেখে নিয়ে দাঁড়াও। কালকে হচ্ছে 16 তারিখ। হ্যাঁ, 16ই নভেম্বর সোমবার 9:30-এ ওই ক্লাসটা একদম পুরোপুরি লাইভ হবে। এখন ক্লাসটা শুরু করার আগে তোমাদের একটু জিনিসপাতি কিছু জানাই দিতে চাই। যাদের এখনো সিলেবাস কোনো একটা চ্যাপ্টারে বইয়ের ম্যাথ শেষ হয় না, আমি ভাই সব সময় তোমারে বলি এইবার কোয়েশ্চেন কিন্তু অন্য লেভেলের হইতে পারে, ঠিক আছে? শর্ট কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, এমসিকিউ তো দিবেই। বইয়ের কনসেপ্ট না বুঝে যারা স্পেসিফিক সাজেশন অনুযায়ী ওয়ান শট ক্লাস দেখে শুধু সৃজনশীল বহু নির্বাচনী সলভ করবা, ধরা খাওয়ার কিন্তু বহুত পসিবিলিটিস আছে। কারণ বইয়ের কোনাকাঞ্চি থেকে হুট করে 2 মার্কের একটা শর্ট কোয়েশ্চেন ঢুকাইয়াই দিতে পারে ভাই, কিন্তু বইয়ের বাইরে কিচ্ছু আসে না। তো তোমার লাইফটাকে সিকিউর রাখার জন্য তুমি যেমনে পারো বইয়ের ম্যাথ সবার আগে তোমাদের এখনো টেস্ট পরীক্ষা সামনে, টেস্টের পরেও পর্যাপ্ত পরিমাণে সময় পাবা, মাত্র 8টা চ্যাপ্টার। সবার আগে বইয়ের ম্যাথ, টেস্ট পরীক্ষার আগে পারো পরে পারো। এমসিকিউ ক্লাস, সিকিউ ক্লাস এবং শর্ট প্রশ্ন ক্লাসটা আমি এখন তোমাদের দিব, সেগুলো শুধু ডেডিকেটেড কোয়েশ্চেন সলভিং ক্লাস থাকবে। বাট অলরেডি দেখো এই যে একটা প্লে লিস্ট সবাইকে ফ্রি দিছি ভাইয়া। এগুলো পেইড ব্যাচে যারা টেস্ট পেপার সলভিং কোর্সে ভর্তি আছে শুধু তাদের জন্য না, সবার জন্য ফ্রি। টেস্ট পেপার সলভিং কোর্সের বাইরে যা কিছু করাবো, টেস্ট পেপার সলভের বাইরে একটা টেস্ট পেপার ধরে ধরে সলভ করে দিব এবং তোমাদের প্রশ্ন সলভ করে দিব। তোমাদের মানে পার্সোনাল প্রবলেমগুলো যেগুলো টেস্ট পেপার সলভ করতে গিয়ে হবে ওগুলো সলভ করে দেবো, ওটা শুধু টেস্ট পেপার সলভিং কোর্সে। ওইটা কাউকে ফ্রি দিব না, ওইটা মানে যারা কোর্সে ভর্তি হচ্ছে তারাই শুধু। এর বাইরে যা কিছু আছে, এই যে ওয়ান শট সিকিউ, এমসিকিউ, বহু নির্বাচনী, মানে যা যা হওয়া সম্ভব ক্লাস, সবগুলো ক্লাস আমি ফ্রিতেই দিচ্ছি। এই যে দেখো সেট অফ ফাংশন, মানে সিরিয়ালে 1 থেকে 23 পর্যন্ত ক্লাস আছে। দেখো 1 থেকে 23 পর্যন্ত, যে 23 নম্বর ক্লাসটা যেটা, ওটা হচ্ছে পরিসংখ্যান। এই একটা প্লে লিস্ট, এই প্লে লিস্টটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে? এসএসসি 2026 সাথে জেনারেল ম্যাথ, তো 26-এর 8টা চ্যাপ্টার অলরেডি শেষ হয়ে গেছে। সো এই যে 8টা চ্যাপ্টারের প্লে লিস্ট যার যার দরকার দেখে নিবা। আর এই যে দেখো তোমাদের কিন্তু এই যে আমি আজকে স্লাইডে তোমাদের যা যা করাবো সেগুলাই কিন্তু আমি সব যেগুলো সিমিলার টাইপের ওগুলো কিন্তু করে দিব না। ওগুলো এই শীটে অনেকগুলো আছে, 94টা কোয়েশ্চেন আছে টাইপ ভিত্তিক। দেখো এই যে নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন থেকে শুরু করে এরকম তোমাদের টোটাল 94টা কোয়েশ্চেন আছে। তো এগুলো আমি প্রত্যেকটা টাইপ ভালো মতো বুঝাইয়া যা যা হইতে পারে সবকিছু আলোচনা করে আজকে তোমাদের দেখাই দিব। বাট এটা ডাউনলোড করে আমি যেগুলা করাবো না সেগুলো তোমরা এইচডাব্লিউ করবা, প্লাস এটা ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দিবা। কারণ ভাইয়া টেস্ট পেপার সবকিছু অ্যানালাইসিস করে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো এখানে কিন্তু দেওয়া আছে, বুঝতে পারছো? এগুলো করলে মোটামুটি তোমার সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। 94টা কোয়েশ্চেন শুধুমাত্র ব্যবহারিক জ্যামিতির উপর। এটা আমাদের কোর্সের টেস্ট পেপার সলভিং কোর্সের যারা স্টুডেন্ট আছে তোমরা ওয়েবসাইটে এই যে এই ভিডিওটা যেখানে আপলোড দিব তার নিচেই পেয়ে যাবা, ঠিক আছে? না পাইলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে নক দিবা যে ভাইয়া পাচ্ছি না, আমি লিঙ্ক দিয়ে দিব তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর যারা টেস্ট পেপার সলভিং কোর্সে নাই তারা কিভাবে ডাউনলোড করবা, এই ভিডিওর মানে ডেসক্রিপশন বক্সেই তোমরা লিঙ্ক পেয়ে যাবে। প্লাস আরেকটা ডেডিকেটেড ভিডিও আমি দিব, যেই ভিডিওটার মাধ্যমে ভাইয়া তোমাদের দেখাইয়া দিব একদম লাইভ যে কিভাবে তোমরা এই যে শিটগুলা, এটা তো প্রথম ক্লাসের শিট, পরবর্তী আরো 7টা ক্লাস যেটা আসবে সেই ক্লাসের শিটগুলা কিভাবে ডাউনলোড করবা, এই একটা ভিডিওর মাধ্যমে আমি ওই ভিডিওটা করে তোমাদের দেখাই দিব, ঠিক আছে? তো অনেক কথা বললাম, যেহেতু প্রথম ক্লাস একটুখানি তোমাদের এই ইনফরমেশনগুলো জানাই নিলাম। এখন হচ্ছে আমরা সরাসরি ক্লাস শুরু করি, ঠিক আছে? তো শুরু করলাম ক্লাস। সবাই ক্লাসের দিকে একটু মনোযোগ দিয়ে করো। সিস্টেমটা বলে নি, আরেকটা মিনিট টাইম নেই। সিস্টেমটা হচ্ছে একটা কোয়েশ্চেন যখনই আমি শুরু করব পজ দিবা, নিজে করার ট্রাই করবা, নিজে অ্যান্সার মনে মনে রাখবা, তারপর আমার সাথে মিলাবা। এই কাজটা কিন্তু করবা ভাইয়া, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের টেস্ট। হ্যাঁ ভাইয়ার ভিডিওটা দেখতেছো কারণ তোমরা প্র্যাকটিস করতে গিয়ে যাতে কিছু টেকনিক ভালো মতো ভাইয়ার থেকে বুঝে নিতে পারো, বুঝছো? বাট প্র্যাকটিস করতে হবে, তোমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো যখনই ভিডিওটা দেখতেছো পজ করে আগে নিজে করা ট্রাই করবা, নিজে পারা ট্রাই করবা, অপশনটা মনে মনে রাখবা, এরপরে আমার সাথে মিলাবা।
ওকে, তো প্রথম প্রশ্নটা হচ্ছে কমপক্ষে কয়টি শর্ত দেওয়া থাকলে একটি ত্রিভুজ আঁকা সম্ভব? আমি উত্তরটা বলে দিই ভাইয়া, 3টা। কমপক্ষে তোমার 3টা তথ্য দেওয়া থাকা লাগবে একটা ত্রিভুজ আঁকার জন্য। সেগুলো কি কি দেখো তো। প্রথমে আমি এখানে লিখি যে ভাইয়া বাহু দেওয়া থাকা লাগবে এবং হচ্ছে কোণ দেওয়া থাকা লাগবে। ঠিক আছে, বাহু দেওয়া থাকা লাগবে এবং কোণ। এখন আমি তোমাকে বলি যে 3টি বাহু 0টি কোণ, 3টি বাহু 0টি কোণ হইলেও একটা ত্রিভুজ আঁকা যাবে। মানে শুধু 3টা বাহু দেওয়া থাকলে একটা কোণ নাই, ত্রিভুজ আঁকা যাবে। দেখো 2টি বাহু 1টি কোণ, 2টি বাহু 1টি কোণ, ত্রিভুজ আঁকা যাবে। এরপরে দেখো 1টি বাহু 2টি কোণ, 2টি কোণ, তাহলেও তোমাদের ত্রিভুজ আঁকা যাবে। এখন কিছু স্পেশাল টাইপের ত্রিভুজ আছে, যেমন আমি যদি তোমাকে বলি সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের শুধু বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে, একটা সমবাহু ত্রিভুজ কি বলতো? সমবাহু ত্রিভুজ যেই ত্রিভুজের 3টা বাহুই সমান, শুধু বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, 3টা বাহুই যেহেতু সমান, এক বাহু যদি দেওয়া থাকে, এক বাহু এটাই কিন্তু সমান সমান 3 বাহুর সমান, কারণ বাহুগুলো সব সমান। একটা ইনফরমেশন দিয়ে দিলেই ওই ত্রিভুজটা আঁকতে পারবা। তো শুধুমাত্র সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলেই সমবাহু ত্রিভুজে তোমার পুরো ত্রিভুজটা আঁকা যাবে। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজে 2 বাহু, ভূমির দৈর্ঘ্য এবং সমান সমান বাহু, 2 বাহু, তাহলে এটা হচ্ছে আমাদের সমবাহু। তাহলে এটা সমবাহু ত্রিভুজের এক বাহু, এটা এই যে এক বাহু, এটা কি সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের। ঠিক আছে, আর হচ্ছে যদি বলি সমদ্বিবাহু ত্রিভুজের 2 বাহু দেওয়া থাকা লাগবে। 2 বাহু কেন? কারণ একটা ভূমির দৈর্ঘ্য এবং 2টা সমান সমান, 2 বাহু দিলেই 3 বাহু দৈর্ঘ্য পাওয়া হয়ে যায়। বুঝতে পারছো? এতটুকু হিসাব ক্লিয়ার হয়েছে? ওকে, এবার তোমাকে এখানে বলছে যে পি কিউ আর আঁকার জন্য একটা ত্রিভুজ মনে করো, এটা হচ্ছে আমাদের এই যে পি, এটা হচ্ছে ধরো কিউ, এটা হচ্ছে কি আর। এখন বলছে কি পি কিউ আর আঁকার জন্য নিচের কোন তত্ত্বগুলো প্রযোজ্য হবে? তুমি বলো তো, 3টা বা কোণ দেওয়া আছে, তাহলে 3টা কোণ দিয়ে দেওয়া থাকলে কি ত্রিভুজ আঁকা যায়? না, যায় না। আমি কি দেখছি? ন্যূনতম 2টি কোণ দেওয়া থাকতে হবে, সর্বোচ্চ 2টি কোণ দেওয়া থাকবে, একটা বাহু লাগবেই, তাইলে তুমি ত্রিভুজ আঁকতে পারবা। বাট এখানে আমাদের 3টাই বাহু দিচ্ছে, কোণ দিয়ে দিছে, এটা হবে না। তাহলে এইখানে দেখো, এখানেও 3টা কোণ দিয়ে দিছে, একটা কোণ 2টা কোণ, এটাও হবে না। এখন এইটা দেখো, এটা হবে কিনা দেখো। পি কিউ দিছে 4 সেন্টিমিটার, কিউ আর দিছে 7 সেন্টিমিটার, পি আর দিছে 11 সেন্টিমিটার। এখানে একটা কথা আছে, কথাটা একটুখানি মনোযোগ দিয়ে শুনো, যে ত্রিভুজ গঠন করা কখন যাবে, দেখো এ বি সি যদি 3টা বাহু হয়, এ বি সি, আচ্ছা এখানে দেখো, এখানে মূলত এই যে এ বাহুটা ধরো এ, এই বাহুটা ধরো বি, এই বাহুটা হচ্ছে ধরো সি, এই যে এতটুকু হচ্ছে আমাদের এ, এতটুকু হচ্ছে আমাদের বি এবং এতটুকু হচ্ছে ধরো আমাদের সি। তো এ বি সি যদি ত্রিভুজের 3টা বাহু হয়, এই যে এ বি সি যদি ত্রিভুজের 3টা বাহু হয়, তাহলে ত্রিভুজ গঠন করা যাবে। শর্ত হচ্ছে যে কোনো 2টার যোগফল তৃতীয়টা অপেক্ষা বড়। ঠিক আছে, যে এই যে এ প্লাস বি যদি নাও, এটা সি থেকে বড় হইতে হবে, এটা 1 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশনে এ বি নিছো, এবার তুমি নিবা হচ্ছে বি প্লাস সি, যে কোনো দুইটা, এ প্লাস বি নিছি সি থেকে বড়, বি প্লাস সি নিছি, তাহলে এটা হবে এ থেকে বড়। আর 3 নাম্বার কন্ডিশনে যেটা বলা যায় এ প্লাস বি, বি প্লাস সি, আর হচ্ছে কি সি প্লাস এ, এটা হইতে হবে কি বি এর থেকে বড়। এই 3টা কন্ডিশন যে ফলো করে সে হচ্ছে কি করতে পারবে, ত্রিভুজ গঠন করতে পারবে। এখানে দেখো পিকিউ মানে এটা ধরো এ, এটা মনে করো ধরো বি, এটা ধরো হচ্ছে সি, 3টা বাহু আর কি, 3টা এ বি সি, তুমি যা ইচ্ছা ধরো। প্রথম 2টার যোগফল 4 আর 7 কত? 11। 3 নাম্বারটা কি সমান হয়ে গেছে না? দেখো 4 আর 7 2টার যোগফল 11, 3 নাম্বারটা সমান হয়েছে। সমান হওয়া যাবে না, 2টার যোগফল তৃতীয়টা থেকে কি হইতে হবে? ডেফিনেটলি বড় হইতে হবে। যদি বড় হয় ওই ক্ষেত্রে তুমি ত্রিভুজ গঠন করতে পারবা। ভাইয়া এটা এই শর্তই তো মানে না, কারণ এই 4 আর 7 যোগ করলে হয় 11, 3 নাম্বার বাহু যদি এটা সি হয়, সি এর থেকে তো বড় হয় না, এ আর বি যোগ করলে 11 হয়, আর সি হচ্ছে একাই 11, সমান হয়ে যায়। সমান হইলেও ত্রিভুজ গঠন করা যাবে না, এই শর্ত 3টার যে কোনো একটা ফিল আপ করতে হবে, করে না, তার মানে এটা হবে না। এখন এটা দেখো তো, 6 আর 9 কত? 15, আর তৃতীয় বাহু কত? 12, তাহলে এই 2টার যোগফল 3 নাম্বার বাহুর থেকে বড়, তাহলে এই একটা কন্ডিশন তো মানবো। এখন যেহেতু এই 3টাই হয় নাই, তাহলে এটাই হচ্ছে আমাদের, বাকিগুলো চেক করারই দরকার নেই, এটাই আমাদের কি কারেক্ট অ্যান্সার। বুঝতেছো? এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। 2 নাম্বারটা গেল। 3 নাম্বারটা দেখো, 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যায়? সমকোণী ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখন সমকোণী ত্রিভুজ কি বলো? যে এই ত্রিভুজের একটা কোণ সমকোণ, এই যে এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, কারণ এই যে এই কোণটা সমকোণ, এই কোণের মান কত বলো তো? 90 ডিগ্রি। এই যে এই কোণটা সমকোণ, একটা কোণ সমকোণ। সমকোণ কি? একটা কোণ যদি আরেকটা কোণের উপর লম্ব হয় সেটাই সমকোণ।
সমকোণের মান হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে? তাহলে সমকোণী ত্রিভুজ আঁকার জন্য সবচেয়ে বড় বাহুটা সেটা হচ্ছে কি আমাদের কি অতিভুজ। এই যে এইটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এই অতিভুজ এটা হচ্ছে ধরো অতিভুজ, সবচেয়ে বড় বাহুটা এটা হচ্ছে অতিভুজ। আর নিচেরটা ধরে নিতে পারো হচ্ছে তুমি ভূমি, আর এটাকে তুমি ধরে নিতে পারো হচ্ছে লম্ব। তো সবচেয়ে বড় বাহুটা অতিভুজ। তাহলে এখানে সবচেয়ে বড়, তো অতিভুজ হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড়টার স্কোয়ার বাকি দুটার স্কোয়ারের সমান। তার মানে আমি এই অতিভুজকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি সি ধরি, তাহলে আমাদের এখানে এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হইলে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে, আদারওয়াইজ যাবে না। এখানে আমাদের বলছে নিচের কোনটি সঠিক, বলছে যে কোন ক্ষেত্রে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। সমকোণী ত্রিভুজ আঁকার শর্ত হচ্ছে বড়টার স্কোয়ার অপর দুইটা স্কোয়ারের যোগফলের সমান হইতে হবে। এখানে বড়টা 6 6 36, 2 দুগুণে 4 আর 3 3 9, 4 আর 9 কত 13, এটা তো হবে না, এটা হবে না। এরপর দেখো 5 5 5 কত 25, সবচেয়ে বড়টার স্কোয়ার কত, এই যে এটার স্কোয়ার হচ্ছে 25 আর এটার স্কোয়ার হচ্ছে 9 আর এটার স্কোয়ার হচ্ছে কত 16, 9 আর 16 কত বলো তো, 9 আর 16 25। এই যে দেখো সবচেয়ে বড়টার স্কোয়ার, সবচেয়ে বড়টার স্কোয়ার অপর দুইটার স্কোয়ারের যোগফলের সমান, বুঝছো? তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা বলো তো, এটা এই যে 25, 9 আর 16 কত 25, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বাকি একটাও হবে না। দেখো এই যে 4 4, বাকি তুমি যোগ করে দেখো সবচেয়ে বড় কোনটা, এখানে 6 6 6 36, 4 4 16 আর 5 5 কত 25, যোগ করলে এই দুটার যোগফল 36 এর সমান হবে, হবে না। এখানেও কিন্তু হবে না, শুধু এটাই হবে, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তুমি একটু চেক করে মিলে আনো, বাকিগুলো হবে না। আচ্ছা 3 নাম্বারটা শেষ। 4 নাম্বারটা, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব? আবার ওইটাই বলছে, এটা তোমরা নিজেরা করে নিবা। তো সবচেয়ে আমি জানি, আমি দেখতেই পাচ্ছি অ্যান্সারটা, তোমরা নিজেরা করে শীট থেকে এই যে দেখো শীট থেকে অ্যান্সারগুলো কিভাবে পাবা আমি তোমাকে বলি। যে শীটটা যখন ডাউনলোড করবা, শীট থেকে এই যে দেখো আমি ওই কোয়েশ্চেনের নাম্বারটা কত ছিল বলো তো, ওই কোয়েশ্চেনের নাম্বারটা কত ছিল, ওই কোয়েশ্চেনের নাম্বারটা একটুখানি দেখে দেখো। 4 নাম্বার কোয়েশ্চেন দেখো, 4 নাম্বারে কিন্তু শীটেও এই যে এখানে শীটে কিন্তু 4 নাম্বার কোয়েশ্চেন এটাই থাকবে। দেখো 4 নাম্বার কোয়েশ্চেনটা কোথায়, এই যে 4 নাম্বার, এটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব? বুঝছো, এটা ঢাকা বোর্ড 2024 কোয়েশ্চেন। এই যে 4 নাম্বার এখানে আছে, এটার অ্যান্সার কোথায় আছে দেখো, এই যে 4 এর গ, বুঝছো? তো এরকম ভাবে তুমি আগে সলভ করবা, সলভ করে নিচে অ্যান্সারের সাথে মিলাবা। আমি যেগুলো তোমাকে করে দিব না সেগুলা। তো এই যে 4 নাম্বারটা ভাইয়া একই টাইপের, ভাইয়া করে না দিয়ে তোমাদের HW দিয়ে দিলাম, ঠিক আছে। এবার 5 নাম্বারটা, 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? এটাও তোমাদের আমি হচ্ছে HW দিয়ে দিলাম। 6 নাম্বারটা দেখো, ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1:1:2 আকারে থাকলে কোন ধরনের ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? আমি তোমাদের একটুখানি বলি, যদি আমরা এখানে একটা 1:1:2 এই সম্পর্কটা নিতে চাই, দেখো এই 1:1:1 এটার মানে কি বলো তো? আচ্ছা 1:1:1 এটার মানে কি, এটার মানেটা একটুখানি বোঝার চেষ্টা করো। সো আমি তোমাকে বলি যে ধরে নাও অনুপাতের সাধারণ রাশি হচ্ছে x, তাহলে 3 বাহুর যোগফল, তাহলে এটা কি বলতো, x প্লাস 2x, এটা সমান সমান হচ্ছে 3 বাহুর যোগ। এই 3টা কোণ হয়ে গেল না বলতো, এই যে কোণগুলোর অনুপাত 1 1 2, কোণগুলোর অনুপাত কি বলতো 1 1 2। তাহলে আমি ধরে নিলাম অনুপাতের একটা সাধারণ রাশি থাকে যেটা কাটাকাটি যায়, সেটাকে যদি x ধরি, তাহলে x এখানে x গুণ করলে x হবে, এখানে x গুণ করলে x হবে, এখানে x গুণ করলে 2x হবে, সবগুলোকে যোগ করে দাও, x প্লাস 2x। এখন ত্রিভুজের 3টা কোণ না, এটা 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, 180 ডিগ্রি, ঠিক আছে। আমি তোমাকে বুঝাচ্ছি, বাট আমি তুমি এটা মুখস্থ রাখবা, 1:1:2 এই অনুপাত যদি থাকে তাহলে আমি তোমাকে বলেই দেই যে এটা কি হবে, সমকোণী ত্রিভুজ হবে। কিভাবে বের করবে সেটা একটু প্রমাণ করে দেখাচ্ছি, বাট তুমি মুখস্থ রাখবা। 1:1:2 থাকলেই দেখলেই বুঝবা এটা একটা সমকোণী ত্রিভুজ, বুঝছো? তাহলে এখানে দেখো x আর x, এখানে আমাদের কি হবে 2x, আর এই যে x 2x এখানে আমাদের করতে হবে 4x, তাহলে 4x ইকুয়াল টু আমাদের কত আসতেছে 180, ঠিক আছে। তো x ইকুয়াল টু তুমি কত পাবা 180/4, 180/4, ঠিক আছে। আচ্ছা তো এখানে তুমি 180 কে যদি 4 দিয়ে ভাগ করো, 4 4 16, 4 আর হচ্ছে 20 4 45, কত পাইতেছো x এর ভ্যালু কত পাইতেছো 45। তাহলে কোন তিনটা কি একটা x, তাহলে x মানে কত 45, আবারও এটা x মানে কত 45, এটা 2x, তাহলে x 45, 2x মানে কি বলতো 90। তাহলে দেখো এই যে 45, এই যে 45 আর এই যে 90, দেখো তো বলো তো একটা কোণ কত আসছে 90 ডিগ্রি আসছে না, একটা কোণ কি আসছে 90 ডিগ্রি আসছে। তাহলে এটা আমাদের কিরকম ত্রিভুজ হবে, সমকোণী হবে, বুঝতে পারছো, সমকোণী হবে। জাস্ট মনে রাখবা ভাইয়া
1:1:2 আকারে যদি থাকে কোনো ত্রিভুজ, সেটা সমকোণী ত্রিভুজ আঁকা যাবে এরকম হইলে 1:1:2। বুঝছো? তো তারপরেও তুমি এই যে অনুপাতের সাধারণ রশি ধরে কোণগুলো তো বের করে দেখতেই পারো। এই যে একটা কোণ সমকোণ আসছে, একটা কোণ 90 ডিগ্রি আসছে, এই জন্য আমাদের এটা কি ত্রিভুজ কোণগুলোর অনুপাত এটা আছে, আমরা এটা সমকোণী ত্রিভুজ। খুবই ইম্পর্টেন্ট ছিল, এটা মুখস্থই রাখবা। ওকে, এবার দেখো 7 নাম্বার, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি হলে নিচের কোনটি সঠিক? এই যে দেখো, যে কোনো দুইটার যোগফল তৃতীয়টার থেকে বড়, তার মানে কি বলো, a প্লাস বি ইজ গ্রেটার দেন সি। ওকে, আর তো কিছু নাই না? হ্যাঁ, a প্লাস বি এটা সি থেকে বড় হবে। তিনটা কেস কিন্তু একটু আগে তোমাদের আমি লিখে দিছি, তিনোটা লিখে দিছি, a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, কিভাবে কোনটা থেকে বড় হবে লিখে দিছি। আচ্ছা, এবার দেখো একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাণ যথাক্রমে 30, 60, 90 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? দেখো একটা কোণ 90, একটা কোণ 90, একটা কোণ 90 মানেই সমকোণী ত্রিভুজ, আর কোনো কথা নেই। একটা কোণ 90 মানেই সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই যে আমাদের সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আর কিছু আছে? স্থূলকোণী, সূক্ষ্মকোণী, সমকোণী। তাহলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ। 8 নম্বরটা গেল। 9 নম্বরটা দেখো, একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য নিচের কোনটি? তাহলে তৃতীয়, এই দুইটার যোগফল অবশ্যই তৃতীয় বাহু থেকে কি হইতে হবে? বড় হইতে হবে। তাহলে 3 আর 8 কত বলো তো? 3 আর 8 হচ্ছে 11। এখানে দেখো 3 সেন্টিমিটার এটা আছে, এটা কি 11 কি 3 সেন্টিমিটার থেকে বড় হবে বলো তো? হ্যাঁ, হবে। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, যেহেতু এখানে একটি ত্রিভুজের 2টি বাহু, একটা হচ্ছে 3 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে এখানে আবার এটা দেওয়া আছে 3 সেন্টিমিটার। তো তুমি এটাকে ধরে নাও 8 সেন্টিমিটার থাক। 3 আর 3 কত হয়? 6 হয় না? এই দুইটাকে যোগ করো, 3 আর 3 কত হয়? 6। তৃতীয় বাহু 8 থেকে কি বড় হইতেছে না? তো এটা এখানেই বাদ, এটা এখানেই বাদ। আবার এখানে দেখো, এই যে এই অপশনটাকে যদি তুমি তৃতীয় বাহু ধরো, এই অপশনটাকে যদি তৃতীয় বাহু ধরো, তাহলে 3 আর 4 কত? 7। 7 কি 8 থেকে বড় হবে? না, এই যে 7 এটা কিন্তু 8 থেকে বড় না। তাহলে এই দুই বাহুর যোগফলটা এটাও হইতে পারে না। অপশন টেস্ট করতেছি, বুঝতেছো? এটাও হইতে পারে না। আচ্ছা, এবার খেয়াল করো যে ভাইয়া 3 আর 6 9, এই 9 কি 8 থেকে বড়? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, প্রথম কন্ডিশনটা মানছে, তার মানে আমি বলতে পারি না, এখনই বলতে পারি না যে 6 আমাদের অ্যান্সার। আমাদের আরো জিনিসপাতি চেক করতে হবে। 3 আর 6 9 দেখলাম, এটা আমাদের এই যে ইয়ে থেকে 3 আর 6 9, এই 8 থেকে বড়, এটা প্রথম কন্ডিশন মানছে। এখন দেখি 3 আর 8 কত? 11। 11 তৃতীয় বাহু যদি 6 হয় তাহলে 6 থেকে বড়। হ্যাঁ, এই দুইটা বাহু নিয়েও মানছে। এখন দেখি 8 আর 6, 8 আর 6 কত বলো তো? 14। এই 14 কার থেকে বড়? 3 থেকে বড়। এই কন্ডিশনও মানছে। হ্যাঁ, 8 আর 6 14 সবই মানছে, তার মানে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, সবগুলো কন্ডিশন ফিল আপ হয়েছে। এখন ভাইয়া ঘ আমাদের কারেক্ট অ্যান্সার কেন হবে না সেটা যদি তোমাকে বলি, দেখো 3 আর 11 14, 14 8 থেকে বড়। ঠিক আছে, প্রথমটা আমরা চেক করলাম। এখন খেয়াল করো যে এই দুইটাকে যোগ করে 11 যদি রাইট অ্যান্সার হয়, 11 থেকে বড় আসে কিনা? 3 প্লাস 8 কত? 11। এই যে দেখো, প্রথম এই দুইটা বাহুর যোগফল 11, যদি 11 তৃতীয় বাহু হইতো তাহলে এটা বড় হইতো, বাট এই দুটার যোগফল 11 সমান হয়ে গেছে, তার মানে 11 আমাদের কারেক্ট অ্যান্সার হবে না। বুঝতেছো আমার কথা? এই যে 3 প্লাস 8, এই দুটাকে যোগ করলে কত আসবে? 11। 11 কি 11 থেকে বড়? 11 কি 11 থেকে বড় না? 11 সমান হয়ে গেছে, তার মানে এটা কারেক্ট অ্যান্সার হবে না। বাট এখানে তুমি যে কোনো দুই বাহুই নাও, তোমার যে দুইটা ইচ্ছা সেই দুইটা নাও, নিয়ে তুমি যোগ করো, তাহলে তুমি দেখবা কি সব সময় দুইটা বাহুর যোগফল 3 নাম্বার বাহুর থেকে বড় হইতেছে। এইটা মানে সবগুলা কন্ডিশনকে ফিল আপ করে, বাকি একটাও করে না। এই জন্য আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? এই যে 6, এটার অ্যান্সার 6। এবার দেখো 10 নম্বর, একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 একক ও 6 একক, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হলে ত্রিভুজটি আঁকা যাবে? দেখো প্রথমে আমরা এই দুইটাকে টার্গেট করি। 4 আর 6 যোগ করলে কত হবে? 10। তো আমাদের যদি ক অপশন হয় তাহলে এটাকে যদি 11 হয়, বড় না, তার মানে আমাদের এই প্রথম কন্ডিশন ক হবে না। ঠিক আছে, ক হবে না। তো আবার দেখি 4 আর 6 কত? 10। এই 10 কি 7 থেকে বড়? হ্যাঁ, 7 থেকে বড়। তো এই একটা কন্ডিশন হইল, 4 আর 6 যোগ করলাম, 7 থেকে বড় হয়েছে। ওকে, আচ্ছা এবার করব কি, 4 আর 7 যোগ করি। 4 আর 7 কত আসে আমাদের? 4 আর 7 11। 11 কিন্তু 6 থেকে বড়। তো হ্যাঁ, এটা আমাদের এই যে এটা কিন্তু ফিল আপ হয়েছে। দেখো 4 আর 7 যোগ করলাম 11, এটা কিন্তু 6 থেকে বড়। এই কন্ডিশনটা ফিল আপ হয়েছে। তো দুইটা কন্ডিশনে ফিল আপ হয়েছে। এখন দেখো 6 আর 7 কত? 13, এটা কিন্তু 4 থেকে বড়। ভাইয়া তাহলে এটা কিন্তু আমাদের তিনটা কন্ডিশনই ফিল আপ করলো, মানে তিনটা বাহু নিয়েই আমরা দেখলাম যে কোনো দুইটার যোগফল তৃতীয়টা থেকে বড়, তার মানে এটা আমাদের ত্রিভুজ গঠন করা গেল। আচ্ছা বাকিগুলো চেক করি তো, বাকিগুলো কেন হবে না? এই যে 2 এর কথা চিন্তা করো, 4 আর 2, এই যে দেখো 4 আর এই যে 2 যোগ করলে কত হয়? 6। এই যে তৃতীয় বাহু সমান হয়ে গেছে, তার মানে এটা হবে না। আর এখানে দেখো 3 আর 4 আর 1 কত? 5। তাহলে 4 আর 1 5, এই 5 কি 6 থেকে বড় না? বড় না, তার মানে এটাও আমাদের কারেক্ট অ্যান্সার হবে না। তাহলে কারেক্ট অ্যান্সার শুধুমাত্র তুমি কত পেতেছো বলো তো?
7, বুঝছো? 7 দিয়ে 3টা কন্ডিশনই তুমি চেক করবা, তিনটাই কি হবে, কারেক্ট হবে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত এখানে? 7, বুঝছো? ওকে, গেল 10 নাম্বারটা। 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? তোমাদের এটা HW থাকলো। এরপর দেখো নিচের কোন 3টি বাহুর ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, এটাও HW থাকলো। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর কোণদ্বয় নিচের কোনটি হতে পারে না? আচ্ছা দেখো, সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, দেখো একটা কোণ 90 ডিগ্রি, একটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, বাকি দুইটা কোণের মান হচ্ছে গিয়ে এই দুইটার যোগফল, এই যে x যদি হয় এটা যদি y হয় তাহলে x প্লাস y, এই দুইটার যোগফল কি হবে? 90 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে আমাদের বলছে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর কোণদ্বয় নিচের কোণটি হতে পারে না। তাহলে সমকোণ একা তো 90 ডিগ্রি চলে গেছে, মানে এই অপশনগুলোর মধ্যে যেই দুইটার যোগফল 90 ডিগ্রি হবে না, ওই কোণগুলা এই সমকোণী ত্রিভুজের অন্তর্গত না। তাহলে আমরা দেখি কোনটা হতে পারে না, তাহলে কি সমকোণ ব্যতীত অপর কোণদ্বয় নিচের কোণটি হতে পারে না। অপর কোণদ্বয় যে দুইটা কোণের যোগফল 90 হবে না, সেটাই হতে পারে না। তো 30 আর 60 90, এটা ঠিক আছে। 45 45 90, এটাও ঠিক আছে। 50 আর 45 এইটা হইতে পারে না। তো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? এইটা। দেখো 50 আর 45 কত আসবে? 95, কিন্তু আমাদের লাগবে কত বলো তো? 90, যেটা যোগফল 90 লাগবে। তো এখানে x ধরো 70 20, 70 আর 20 90, সবই 90 আসে, এটা শুধু 90 হতে পারে না, 90 হয় না। তার মানে এটা আমাদের কি বলতো, এটা আমাদের সমকোণ ব্যতীত অপর কোণদ্বয় হতে পারে না, ওইটা অপর কোণ হতে পারে না। ঠিক আছে, 13 গেল। 14, নিচের কোন যুগল কোণ দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হলে মনে রাখবা কি বলছে, নিচের কোন যুগল কোণ দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়। এখন সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান কোণদ্বয় হচ্ছে দুইটা কোণ সমান থাকে, অপর কোণটা সমান থাকে না। বুঝতে পারছো? সো আমাদের যদি এমন হয় যে কোনো একটা কোণের ডাবল, হ্যাঁ, ডাবলের সাথে অপরটার যোগ করলে 180 ডিগ্রি হয়, সেটা দিয়ে আমরা কি করতে পারবো? সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে পারবো। যেটা হয় না সেটা দিয়ে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে পারবো না। কি বলছে, নিচের কোন যুগল কোণ দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়। এখন একটু খেয়াল করো, এই 70কে যদি ডাবল করো, 70 দুগুণে কত? 140, 140-এর সাথে যদি তুমি 40 যোগ করো 180, এটাই কিন্তু হয়ে যায়। দেখো যে কোনো একটা কোণকে ডাবল করে দিবা, ডাবল করে যদি অপর কোণটা যোগ করো 180 ডিগ্রি হলে আঁকা যাবে। দেখো 70 দুগুণে 40, 40 আর 40 180, বা 40 দুগুণে কত? 80। এটা হয় না, 70কে ডাবল করে তার সাথে 40 যোগ করলে কিন্তু এটা হয়। আচ্ছা, বাকি আর একটা দিয়েও হয়, তুমি খেয়াল করো। আমি যদি তোমাকে ক্যালকুলেটরে দিয়ে করাই, ধরো আমি যদি 36কে 2 দিয়ে গুণ করি, 36 × 2, এটা আসতেছে 72, 72 প্লাস হচ্ছে 74, 180 হয় না? হয় না। তারপর 74 × 2, 74 × 2, তার সাথে আমি যোগ করি যদি 36, তাহলে কিন্তু 184 হয়, এটা হয় না। সেম ভাবে 63 × 2, তার সাথে আমি যদি যোগ করি 34, তাহলে এটা কিন্তু 106 হয়, এটাও হয় না, গ নাম্বার। এরপর দেখো 34 × 2, তার সাথে যোগ করে যদি আমি 63, এটাও হয় না, 131 আসে। এখানে দেখো এটাও তো হয় না, কারণ কি 40 দুগুণে 80, 80 আর 5 50, 130, আর এখানে তুমি যদি 50 দুগুণে 100 করো, 100 আর 140, একটাও হয় না। তার মানে শুধুমাত্র এইটা হয় যে আমরা জানি কি সমদ্বিবাহু ত্রিভুজের আমরা কি ইউজ করছি, একটু খালি খেয়াল করো। এটা ধরো সমদ্বিবাহু ত্রিভুজ, যদিও একটা সমকোণী ত্রিভুজ, ধরো সমদ্বিবাহু ত্রিভুজ তোমাকে বোঝায়, এটা ধরো সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে সমান সমান বাহু, তাহলে এর বিপরীত কোণগুলো সমান, তাহলে দুইটা কোণ সমান। তো আমি এটা যদি 70 হয়, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করছি, মানে এই দুইটাই 70, প্লাস এই কোণটার মান ধরো হচ্ছে 40, তাহলে এই যে 7 দুগুণে 14 আর 4 40, 180, তিনটা কোণের যোগফল 180 যে পাইছো, এটা দিয়ে ত্রিভুজ আঁকা যাবে। তুমি করবা কি, যে কোনো একটাকে 2 দিয়ে গুণ করবা, তার সাথে অপরটা যোগ করে দেখবে 180 হয় কিনা। যদি না হয় তাহলে আবার পরেরটাকে 2 দিয়ে গুণ করবা, তার সাথে প্রথম একটা যোগ করবা, দেখবা 180 হয় কিনা। এরকম ভাবে চেক করে 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 এটাকে কিন্তু করে ফেলতে হবে। বুঝতে পারছো? তো 14 নম্বর ম্যাথটা আমাদের শেষ হলো। এবার চলো আমরা 15 নম্বর থেকে করি। আচ্ছা, 15 নম্বর দেখো, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? স্থূলকোণী ত্রিভুজ কি বলতো? স্থূলকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের, দেখো আমি এখান থেকে একটুখানি স্থূলকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি। তাহলে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থেকে বড়, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের কি স্থূলকোণী ত্রিভুজ। এই যে এটা 90 ডিগ্রি থেকে বড়, ধরে নাও এটাকে আমি কত ধরে দিতে পারি, ধরো 90 ডিগ্রি থেকে বড় কত? 110 ডিগ্রি, 110 ডিগ্রি। তাহলে এই বাকি দুইটা অবশ্যই 90 ডিগ্রি থেকে কি হবে? ছোট হবে। তো স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ, যে কোণটা 90 ডিগ্রি থেকে বড়, সবচেয়ে বড় কোণটা, এই কোণটাই হচ্ছে স্থূলকোণ। তাহলে স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? বাকি কোণ দুটি যোগফল
90 ডিগ্রি থেকে কম হইতে হবে, যেহেতু এটা একাই 90 ডিগ্রি থেকে বড়, বাকি দুইটার যোগফল কি 90 ডিগ্রি থেকে কম হইতে হবে। তো আমরা দেখবো কোন দুইটার যোগফল 90 ডিগ্রি থেকে কম, ওই দুইটাই হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজের বাকি দুইটা কোণ হবে এবং স্থূলকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে এখানে 30 আর 60 90 এটা হয় না, 40 আর 50 90 এটাও হয় না, 45 45 90 এটাও হয় না, 50 আর 30 80 এটা হয়, এটা হয়। তাহলে এই যে দেখো এটা হচ্ছে কি আমাদের 50 ডিগ্রি, এটা হচ্ছে কি আমাদের 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত বলো তো, দুইটা যদি 50 আর 30 কত হয় 80 ডিগ্রি, তাহলে এইটা আমাদের কত ডিগ্রি 100 ডিগ্রি। বুঝতে পারছো? এই যে দেখো স্থূলকোণ, স্থূলকোণ কোনটা, একটা ত্রিভুজের তিনটা কোণ থাকে, যেই কোণটার মান 90 ডিগ্রি থেকে বড় সেটাই হচ্ছে আমাদের স্থূলকোণ। এই যে দেখো স্থূলকোণ, এটা হচ্ছে আমাদের স্থূলকোণ। তাহলে বাকি দুইটার যোগফল, বাকি দুইটা অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট এবং বাকি দুইটার যোগফলও 90 ডিগ্রি থেকে ছোট। তো একটা 30 আর একটা 50 যোগ করলে 80। এই যে আমাদের এই 80 এই কোণটা 100 থেকে কি বলতো ছোট। তো এটা দিয়ে আমাদের ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। ঠিক আছে, তো এই ত্রিভুজ অঙ্কন করা সম্ভব আমরা দেখলাম। এবার 16 নম্বর দেখো 15 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত। তাহলে দেখো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দিয়ে দিছে তোমাকে। তো ভাই এটা আমি একটু তোমাকে করে দিচ্ছি, দেখো তোমাকে পরিসীমা দিয়ে দিছে। এটা ধরো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হচ্ছে সমান সমান বাহু। ঠিক আছে, পরিসীমা, পরিসীমা মানে কি 3 বাহুর যোগফল। 3 বাহুর যোগফল কত বলো তো 15 সেন্টিমিটার। দেখো তিনটা বাহুর যোগফল তোমাকে দিয়ে দিছে, 3 বাহুর যোগফল দিয়ে দিছে হচ্ছে 15, তিনটা বাহুর যোগফল। এখানে ধরো এই যে এটা যদি আমাদের এ হয় তাহলে এটাও এ হবে, আর এটা হচ্ছে আমাদের কি বি। এখন এই বি তোমাকে বলে দিছে, বি কত বলে দিছে বলো তো, বি তোমাকে বলে দিছে হচ্ছে 7, ভূমির দৈর্ঘ্য কত 7। এখন 3 বাহুর যোগফল মানে এ প্লাস 7, এটা সমান সমান হচ্ছে আবার 15 দিয়ে দিছে। বুঝছো? তাহলে এখান থেকে দেখো 2a ইকুয়াল টু হচ্ছে 15 মাইনাস 7, 15 মাইনাস 7 কত আসবে 8। তাহলে a ইকুয়াল টু হচ্ছে 8/2, তার মানে 4। ঠিক আছে, এই হচ্ছে কি তোমার কারেক্ট অ্যান্সার। অপর একটি বাহুর দৈর্ঘ্য কত, এটা হচ্ছে গিয়ে 4। কি বলছে পরিসীমা, সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান, তাহলে এই বাহু এ হইলে এই বাহুও কি হবে এ হবে, আর অপর বাহুটা বি অলরেডি বলে দিচ্ছে। সমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, নিচে যেটা থাকে সেটা ভূমি, তাহলে ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে কত 7 সেন্টিমিটার। তো নিচেরটা যদি ভূমি হয়, অপর দুইটার যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ অপর দুইটা যদি এ হয়, পরিসীমা মানে 3 বাহুর যোগফল, তিনটা বাহুকে যোগ করলাম, যোগ করে সমান সমান 15 লিখলাম। তো এখান থেকে এর মান বের করছি, তাহলে আমাদের কি বের হয়ে গেছে বলতো অপর একটি বাহুর দৈর্ঘ্য। তো এটাও হচ্ছে আমাদের 4, এটাও হচ্ছে আমাদের 4। এবার যোগ করে দেখো 4 আর 4 8, 8 আর 7 15। তো আমাদের অপশন আসলো 4 নম্বর, 4 হচ্ছে আমাদের অ্যান্সার। 17 নম্বর দেখো একটি সমকোণী ত্রিভুজ আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন হয়। তো মূলত উপাত্ত লাগবে কয়টা বলতো, 3টা। মূলত উপাত্ত লাগবে কয়টা, 3টা। বাট সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 3টা উপাত্তই লাগবে। ঠিক আছে, কয়টা উপাত্ত লাগবে 3টা। বাট একটা স্পেশাল কেস আছে যেখানে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের শুধু একটা বাহু দিলেই তোমাদের হচ্ছে এঁকে ফেলা যায়। বুঝছো, একটা বাহু, ওটা একটা স্পেশাল কেস সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের। বাট অন্যথায় দেখো যে একটি সমকোণী ত্রিভুজ আঁকতে কয়টি উপাত্ত, এমনিতে উপাত্ত লাগবে 3টা। তাহলে 3টা কি কি হইতে পারে, 2টা বাহু একটা কোণ হইতে পারে। কি কি হইতে পারে, 2টা বাহু একটা কোণ। এখন একটা কোণ অলরেডি তুমি জানো 90 ডিগ্রি, তাহলে বলো উপাত্ত লাগবে কয়টা, শুধু 2টা বাহু হইলেই তো হয়ে যায়। তাহলে আমাদের এইটার অ্যান্সার কিন্তু কম। বুঝছো, এমনিতে লাগতো কিন্তু 3টা। দেখো তোমাদের করতে দিব বলে করে দিলাম, পরে আবার তোমরা ভাবলাম যে কনফিউজ হয়ে যেতে পারো। এমনিতে উপাত্ত লাগে 3টা যে কোনো ত্রিভুজ আঁকতে। বাট সমকোণী ত্রিভুজের একটা তো তুমি জানোই, একটা কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে বাকি তোমার কি লাগবে, 2টা বাহুর দৈর্ঘ্য লাগবে ওইটা। আবার আরো একটা স্পেশাল কেস আছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে 2টা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে শুধু একটা বাহুর দৈর্ঘ্য লাগবে, তাহলেই তুমি সমকোণী ত্রিভুজ আঁকতে পারবা। যাই হোক, এখন আমরা দেখো 2টি বাহু ও তাদের একটি বিপরীত কোণ দেওয়া থাকলে কয়টি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এটাও তোমরা হয়তোবা জানবা না, আমি একটুখানি বলে দিই। এটা তোমাদের বইয়ের একটা থিওরি, যদি 2টি বাহু ও তাদের একটি বিপরীত কোণ দেওয়া থাকে তাহলে একই সাথে 2টা ত্রিভুজ অঙ্কন করা যায়। এটা আমি একটুখানি তোমাদের বলে দিলাম 2টি। আচ্ছা, এবার দেখো 19 নাম্বার, এ ও বি পূরক কোণ, বি 30 ডিগ্রি হলে এ কত। আচ্ছা, পূরক কোণ কি বলো, পূরক আর সম্পূরক। দেখো পূরক প্রথমে আমি তোমাদের এখানে লিখে দিতেছি হচ্ছে পূরক কোণ। ঠিক আছে, পূরক কোণ, এরপরে তোমাদের আমি লিখে দিতেছি হচ্ছে সম্পূরক কোণ। বুঝছো, 2টা কোণ যদি থাকে, এই যে একটা আরেকটার উপর লম্ব, একটু ভালো মতোই আঁকি দিয়ে লাইন টুল দিয়ে। দেখো একটা দিলাম এদিকে, ঠিক আছে, একটা দিলাম এদিকে, দাঁড়াও, আর আরেকটা দিলাম মনে করো এদিকে। এইদিকে দেখো একটা আরেকটার উপর কি ডিরেক্ট লম্ব না, একটা আরেকটার উপর ডিরেক্ট লম্ব।
এই যে কোণটা, এইখানে যে কোণটা তৈরি হলো সেটা হচ্ছে কি 90 ডিগ্রি। এখন মাঝ বরাবর তুমি আরেকটা দাগ দাও, ঠিক আছে? এই দাগ দিয়ে দুইটা কোণ বিভক্ত হয়ে গেছে, এটা একটা এবং এটা একটা। এটা ধরো হচ্ছে 60 ডিগ্রি আর এটা হবে কত 30 ডিগ্রি, তাহলে দুইটার যোগফল কি 90 ডিগ্রি। তাহলে পূরক কোণ কি? দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুইটা একটা আরেকটার পূরক, আর দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুইটা একটা আরেকটার কি সম্পূরক। তাহলে পূরক আর সম্পূরক কথাটার মানে বুঝতে পারছো কিনা বলো? পূরক আর সম্পূরক মানে কি বুঝতে পারছো? দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুইটা একটা একটার পূরক। এখন তোমাকে বলছে একটা কোণ 30, তাহলে একটা কোণ বলে দিচ্ছে 30। তাহলে এই যে দেখো তুমি করবা কি, যেহেতু দুইটার যোগফল 90, তাহলে 30 ডিগ্রি 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালটা তুমি কত পেয়ে যাবে? 60 ডিগ্রি। বুঝতে পারছো? তোমাকে একটা কোণ দিয়ে দিবে এ ও বি পূরক কোণ, এটা মনে করো হচ্ছে আমাদের বি কোণ, এটা মনে করো আমাদের বি কোণ, আর এটা হচ্ছে আমাদের এ কোণ। তাহলে বলছে এ ও বি পূরক, তার মানে এ আর বি এর যোগফল কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে বি বলে দিচ্ছে কত 30 ডিগ্রি, তোমার কাজ হচ্ছে 90 থেকে 30 কে বিয়োগ করো, 90 মাইনাস 30, তাহলে তুমি কত পাবো? 60। তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 60 ডিগ্রি। তো আমাদের এখানে অ্যান্সার কিন্তু আসবে কত ডিগ্রি বলতো? 60 ডিগ্রি। এখন আমি যদি তোমাকে বলি 10 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তুমি 90 মাইনাস 10 করো, কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি। এরকম ভাবে পূরক কোণ। আর সম্পূরক কোণ কি? সম্পূরক কোণ কি বুঝো? সম্পূরক কোণ হচ্ছে ধরো এই যে দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুইটা একটা একটা সম্পূরক, বুঝো? এরকম ভাবে ভাই একটা কোণ দিয়ে দিলাম, ভালো মতো দেই, এরকম ভাবে একটা কোণ দিয়ে দিলাম। এই পুরো কোণটার মান কত? 180 ডিগ্রি। তো এই কোণটা মনে করো এখান থেকে আসছে, ঠিক আছে? তো এখান থেকে যদি আসে তো আচ্ছা দাঁড়াও, এখান থেকে এইভাবে দাগটা দেই, এইটা। তো একটা কোণ ধরো এটা, ঠিক আছে? এটা মনে করো 110 ডিগ্রি, আর এটা হবে কত ডিগ্রি? তাহলে 70 ডিগ্রি। এই দুইটার যোগফল কত বলো তো? 180 ডিগ্রি। তাহলে দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে এই কোণের সম্পূরক এটা, এই কোণের সম্পূরক এটা। এখন আমি তোমাকে একটা বলে দিচ্ছি, তোমাকে আমি বলে দিলাম, আচ্ছা এটা না, এটা মুছে দিই, আমি তোমাকে বলে দিলাম ভাইয়া 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তুমি করবা কি? সম্পূরক, সম্পূর্ণ এই কথাটা দিয়ে মনে রাখবা 180, আর পূরক মানে কথাটা মনে রাখবা 90। সম্পূরক মানে পূরকের ডাবল, সেটা হচ্ছে সম্পূরক। তাহলে সম্পূরক যেটা সেটা হচ্ছে 180, পূরক যেটা সেটা হচ্ছে 90। তাহলে তোমাকে যদি আমি বলি ভাইয়া 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে তুমি কি করবা বলো? তুমি জাস্ট 100, যেহেতু দুইটার যোগফল 180 ডিগ্রি, একটা যেহেতু 70, তাহলে 180 মাইনাস 70 ডিগ্রি তুমি পেয়ে যাবে 110 ডিগ্রি। বুঝাইতে পারছি কিনা বলো? 180 মাইনাস 70 ডিগ্রি তুমি পেয়ে যাবে কত ডিগ্রি? 110 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের কি বলতো? সম্পূরক কোণ। তাহলে এখন আমাদের সম্পূরক কোণ আসলে তুমি পারবা না, জাস্ট পূরক কোণ বললে যত কোণের পূরক কোণ বলবে 90 থেকে সেটা মাইনাস করে দিবে, যেটা পাবা সেটাই। যত কোণের সম্পূরক কোণ বলবে 180 থেকে সেটা মাইনাস করে দিবে, যেটা পাবা সেটাই। বুঝছো? শেষ, এই দুইটা কনসেপ্ট শেষ। এবার আসো এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনটি সত্য নয়? সমবাহু ত্রিভুজ বলছে, কি বলছে? সমবাহু ত্রিভুজ। এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনটি সত্য নয়? আচ্ছা, প্রথম কথা, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। তো এখানে বলছে এবি বিসি সিএ, এটা আমাদের 100% কারেক্ট যে তিনটা বাহু সমান এবি বিসি সিএ। এরপর আমাদের বলছে যে কোণ এ, কোণ বি, কোণ সি প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। বুঝো বুঝো বুঝো, এটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এবং এই প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি? এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। এগুলো খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, মনে রাখো, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ, যেই ত্রিভুজের প্রত্যেকটা বাহু, তিনটা বাহু তিনটাই সমান, এবং কোণগুলোও কি সমান, এবং সেই কোণগুলোর মান কত? 60 ডিগ্রি। এবং হচ্ছে বা সেটা আমরা দেখলাম। এখন আমাদের বলছে কি যে এ প্লাস বি, এই যে যদি এ প্লাস বি হয় তাহলে এ প্লাস বি কি হবে বলতো? 180 ডিগ্রি হবে, বাট এখানে বলছে 90 ডিগ্রি। তার মানে এটাই আমাদের ভুল। কোনটি সত্য নয়? এটা সত্য নয়, ঠিক আছে? এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আর এখানে এ বি সি তিন কোণের যোগ সমষ্টি তো 180 ডিগ্রি, তাই না? 60 প্লাস 60 প্লাস 60 কত? 300, 180। ওকে, 318, তার মানে 180 ডিগ্রি হচ্ছে তিন কোণের যোগফল। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনটি সত্য নয়? সত্য নয় হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু 90, এটা হবে না। এটার কারেক্ট অ্যান্সার হবে এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে আমাদের 120, 60 মানে 120। আচ্ছা, এবার আমরা টাইপ 2 দেখতেছি। এই টাইপ 2 তে কি আছে? অনুশীলনীর বহু নির্বাচনী আছে। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির পরিমাণ দেওয়া থাকলে নিম্নের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? যেহেতু সূক্ষ্মকোণ দিয়ে দিছে, সমকোণী ত্রিভুজের বুঝো আমি তোমাকে বলি, সমকোণী ত্রিভুজের কি দিয়ে দিছে ভাইয়া? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দিয়ে দিছে। সূক্ষ্মকোণ কি? যেই কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট সেটাই সূক্ষ্মকোণ। ভাইয়া এই কোণের মান তো 90 ডিগ্রি, এই কোণের মান তো 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা প্রত্যেকটা 90 ডিগ্রি থেকে ছোট। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে আমি তোমাকে বলছি যে এক্স প্লাস ওয়াই সমান সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। দুইটার যোগফল 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এই দুইটা 90 ডিগ্রি থেকে ছোট। এখন সূক্ষ্মকোণের শর্ত কি বলো? এই যে সূক্ষ্মকোণ যদি আমি তোমাকে বলি, এই যে সূক্ষ্মকোণের শর্ত কি? সূক্ষ্মকোণ এই যে 0 ডিগ্রি থেকে বড় হবে থিটা,
যদি কোণকে থিটা দিয়ে প্রকাশ করি এবং এই 90 ডিগ্রি থেকে কি হবে, ছোট হবে থিটা, তখন সেটাকে আমরা কি বলি বলতো, একটা সূক্ষ্মকোণ। তো এখন আমাদের বলছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির পরিমাণ দেওয়া থাকে, এই যে এগুলো সূক্ষ্মকোণের পরিমাণ, এটা একটা সূক্ষ্মকোণ এবং এটা একটা সূক্ষ্মকোণ। বলছে যে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, যেই ক্ষেত্রে দুইটার যোগফল আমাদের 90 ডিগ্রি হবে সেটাই সম্ভব, কারণ আমাদের জানি দুইটা সূক্ষ্মকোণের যোগফল 90 ডিগ্রি। তাহলে দেখো 60 আর 36 এই দুইটার যোগফল কত, এটা কিন্তু আমাদের 96, এটা হবে না। 40 আর 50 এর যোগফল কত, 90, এটা কিন্তু হয়ে গেছে। এবার দেখো 30 আর 70 100 হবে না, 80 আর 20 100 হবে না। তার মানে শুধুমাত্র 40 প্লাস 50 ডিগ্রি, 40 ডিগ্রি 50 ডিগ্রির ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তোমরা কি আমি বলার আগেই অ্যান্সার মাথায় নিয়ে নিতেছো? শুধুমাত্র যেইটা তোমরা নিজেরা মাথায় অ্যান্সার আনতে পারবে না সেটা আমার কথা শুনবা, প্লাস আমার কথা ডেফিনেটলি শুনবা, কারণ আমি অনেক এক্সট্রা ইনফরমেশন তোমাদের দিচ্ছি যেগুলো তোমাদের অন্যগুলোতে কাজে লাগবে। প্লাস তোমরা নিজেরা সলিউশন করে মাথার মধ্যে অ্যান্সারটা নিয়ে নাও। ওকে, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 ও 9 সেন্টিমিটার হয়, তৃতীয় বাহুর দৈর্ঘ্য নিচের খণ্ডে HW দিব, এটা আমি করে দিব না। 22 নম্বর। 23 নম্বর, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। কি বলছে বলো, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটির ক্ষেত্রে নিচের কোনটি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নিচের কোনটি, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, বুঝো এই যে দেখো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ মানে সমদ্বিবাহু মানে এই সমকোণী ত্রিভুজের এই বাহু আর এই বাহু কি সমান, তাহলে এটাই আমাদের কি বলতো ভূমি, এটাই আমাদের কি ভূমি, এবং সমকোণী ত্রিভুজের ভূমি এটাই হচ্ছে আমাদের কি উচ্চতা, উচ্চতা এটাই হচ্ছে আমাদের উচ্চতা। আমাদের বলছে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের সমান কোনো বাহু হয় না, ঠিক আছে। তো এই যে জাস্ট ভূমি আর উচ্চতা এই দুইটাই পরস্পর কি হয়, সমান হয়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই শুধু এটা সম্ভব, এটা ভূমি, আর এই যে সরাসরি যেটা উপরে থাকে সেটা হচ্ছে উচ্চতা, এটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজেই সম্ভব। আর যেহেতু এটা বলছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তাহলে ভূমি আর উচ্চতা কি হবে, সমান। তো একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, তাহলে এটাও 18 এবং এটাও কি 18, এই দুইটা 18 সেন্টিমিটার। আমাদের বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল, এখন ক্ষেত্রফলের সূত্র কি বলো, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো এই যে ক্ষেত্রফলের অনেকগুলো সূত্র আছে, সবচেয়ে সহজ সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো ভূমিও 18 এবং উচ্চতাও কি 18, তো তুমি এখানে 18 স্কোয়ারকে 2 দিয়ে ভাগ করে দাও। তো আমি যদি করি তাহলে 18 স্কোয়ার ভাগ হচ্ছে 2, তাহলে আমরা পাইতেছি 162 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 162 বর্গ সেন্টিমিটার, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা আমাদের গেল 23 নাম্বার। 23 নম্বরের পর আমরা 24 নম্বর দেখো, নির্দিষ্ট একটি চতুর্ভুজ আঁকা সম্ভব যদি দেয়া থাকে। আচ্ছা চতুর্ভুজ, আমি তোমাদের এখন একটা চতুর্ভুজ নিয়ে আলোচনা করি। চতুর্ভুজ আঁকতে ন্যূনতম আচ্ছা ন্যূনতম বানান কি হয় নাই, মনে হয় এরকম হবে, ন্যূনতম 5টি উপাত্ত দেওয়া থাকা লাগে, উপাত্ত লাগে, ঠিক আছে, ন্যূনতম 5টি উপাত্ত লাগে, বুঝছো? এটা মনে রাখবা। যেমন ত্রিভুজ আঁকতে ন্যূনতম 3টা লাগে, ঠিক আছে, আর এখানে চতুর্ভুজ আঁকতে ন্যূনতম 5টি উপাত্ত দেওয়া থাকা লাগে। কয়টি ভাইয়া? 5টি উপাত্ত দেওয়া থাকা লাগে। সেই 5টি উপাত্ত কি কি? সো আমরা এখানে দেখবো হচ্ছে, এখানে লিখবো হচ্ছে বাহু, এখানে লিখবো হচ্ছে বাহু, আর এখানে লিখবো হচ্ছে গিয়ে কোণ, বাহু এবং হচ্ছে কোণ। তাহলে দেখো 4টি বাহু, আচ্ছা, আর এখানে লিখবো হচ্ছে কর্ণ, ঠিক আছে, এখানে লিখবো হচ্ছে কর্ণ। তো দেখো বাহু, কোণ আর হচ্ছে কর্ণ, তাহলে 4টা বাহু দেওয়া যদি থাকে, 4টা বাহুর সাথে একটা কোণ অথবা একটা কর্ণ, বুঝছো? 4 আর 1 5 অথবা 4 আর 1 5, বুঝছো? তাহলে কোণ বা বাহু, তাহলে এই যে বাহু, 4টা বাহুর সাথে একটা কোণ, টোটাল কয়টা? 5টা। 4টা বাহুর সাথে একটা কর্ণ, টোটাল কয়টা? 5টা। এইভাবে একটা আঁকা যায়। আচ্ছা তারপর দেখো 3টি বাহুর সাথে 2টি কোণ অথবা 2টি কর্ণ, এভাবে আঁকা যায়। 3 2 2, 4 1 1, 3 2 2। 4টি বাহুর সাথে একটি কোণ, একটি কোণ, 3টি বাহুর সাথে 2টি কোণ অথবা 2টি কর্ণ, এভাবে আঁকা যায়। আরেকটা করা যায়, সেটা হচ্ছে গিয়ে তোমার 2টি বাহুর সাথে 3টি কোণ, ঠিক আছে, 2টা বাহুর সাথে 3টা কোণ, এই হচ্ছে গিয়ে জাস্ট কম্বিনেশন, আর কোনো কম্বিনেশন নেই, বুঝছো? এগুলা দেওয়া থাকলেই চতুর্ভুজ আঁকা যাবে। টোটাল ইনফরমেশন, ইউনিক ইনফরমেশন লাগে কয়টা? 5টা। 5টার ভিতরে কি 4টা বাহু একটা কোণ অথবা 4টা বাহু একটা কর্ণ, ঠিক আছে, 3টা বাহু 2টা কোণ অথবা 3টা বাহু 2টা কর্ণ, আর হচ্ছে 2টা বাহু 3টি কোণ। আচ্ছা এখানে আমাদের অপশন দেখি এবার,
কি বলছে, নির্দিষ্ট একটি চতুর্ভুজ আঁকা সম্ভব হবে যদি 4টি বাহু ও একটি কোণ, ঠিক আছে, প্রথমটা ঠিক আছে, এই যে দেখো 4টা বাহু একটা কোণ, ঠিক আছে, 3টি বাহু ও তাদের অন্তর্ভুক্ত 2টি কোণ, এই যে 3টা বাহু 2টা কোণ, ঠিক আছে, এটাও আঁকা যাবে। আর এখানে বলছে 2টি বাহু ও 3টি কোণ, এই যে 2টি বাহু 3টি কোণ, এটাও আঁকা যাবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কোনটা বলো তো? ঘ, 1 2 3 3টা। বুঝছো? আশা করি বুঝছো। আচ্ছা, এবার 25 নম্বর প্রশ্নটা দেখো, একটা রম্বসের ইনফরমেশন দেওয়া আছে। তাহলে আগে আমরা একটা রম্বস এঁকে নিই। একটা রম্বস কি বলতো? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, সেটা হচ্ছে গিয়ে রম্বস। তো রম্বসের 4টা বাহু সমান, এই যে 4টা বাহু, এই যে 4টা বাহু সমান, ঠিক আছে, রম্বসের 4টা বাহু সমান, এটা নিয়ে কোনো ডাউট নেই, রম্বসের 4টা বাহু সমান, বিপরীত কোণ সমান, ঠিক আছে, এই কোণ আর এই কোণ কি সমান, রম্বসের 4টা বাহু সমান, বিপরীত কোণও সমান, ঠিক আছে, রম্বসের 4টা বাহু সমান এবং বিপরীত কোণ সমান। আচ্ছা, এটা আমরা পাইলাম। এবার দেখো কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটাও আমরা পাবো। দেখো এই কর্ণ এবং আরেকটা কর্ণ যদি এটা নেই, এইখানে আমরা কি পাইলাম বলতো? কর্ণদ্বয় পাইলাম। এই যে কর্ণদ্বয়, এই কর্ণদ্বয় কোথায় মিলিত হয়েছে? এখানে মিলিত হয়েছে। কর্ণদ্বয় কোথায় মিলিত হয়েছে? এখানে। তো এখানে যে মিলিত হয়েছে, এখানে যে সমদ্বিখণ্ডিত করলো, তাহলে এই যে এই পার্ট আর এই পার্ট সমান, এই পার্ট এবং এই পার্ট সমান। কর্ণদ্বয় একটা যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটার নাম ধরো ও, সমান দুই ভাগে ভাগ করে ফেলে এবং এখানে যে কোণগুলো হয় সেই সমকোণ হয়। এটা একটা সমকোণ এবং এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি। বুঝছো? তাহলে রম্বসের 4 বাহু সমান, বিপরীত কোণগুলো সমান, এই কোণ সমান এই কোণ এবং এই কোণ সমান এই কোণ, সামান্তরিকেরও বিপরীত কোণগুলো সমান। রম্বসের এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, এবং যারা যে বিন্দুতে মিলিত হয় তাহলে এই যে কর্ণদ্বয় সমান দুই ভাগে ভাগ হয়ে যায়, এই ভাগ আর এই ভাগ সমান, এই ভাগ আর এই ভাগ সমান, এবং যে কোণগুলো উৎপন্ন করে পাশাপাশি দুইটা বাহুর সাথে সেই কোণগুলো হয় সমকোণ। তাহলে 4টি বাহু পরস্পর সমান, ঠিক আছে, বিপরীত কোণ সমান, ঠিক আছে, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, ঠিক আছে। সো এইখানে আমাদের অ্যান্সার হবে ঘ, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তিনটাই আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, গেল। এবার দেখো এখানে কি বলছে আমাদের 26 নম্বরে বলছে চিত্রে এবিসিডি একটি আয়তক্ষেত্র, ইএফ 2 সেন্টিমিটার, ঠিক আছে, এটা আমাদের 2 সেন্টিমিটার, এবং ডিই আমাদের কত? 3 সেন্টিমিটার। আমরা জানি আয়তক্ষেত্রেরও কর্ণদ্বয় পরস্পরকে কি করে ফেলে? যে বিন্দুতে মিলিত হয় সমদ্বিখণ্ডিত করে। তো এটা 3 সেন্টিমিটার হলে এটাও কি 3 সেন্টিমিটারই হবে, ঠিক আছে, এটা 3 সেন্টিমিটার। ওকে, এখন এই কোণটা আবার কি? সমকোণ। তাহলে আমাদের বলছে বিএফ কি চাইছে বলতো? বিএফ মানে এই বাহুটার দৈর্ঘ্য কত? এখন এটা তো একটা সমকোণী ত্রিভুজ, আর ওই যে ওইটা হচ্ছে আমাদের কি? অতিভুজ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলতো? বিএফ অতিভুজ স্কোয়ার, এখানে বিএফ আমরা ভূমি ধরতে পারি, তাহলে এটা হবে কি? বিএফ সমান হবে √r অতিভুজ স্কোয়ার, মানে 3 স্কোয়ার মাইনাস এই যে এটাকে আমরা লম্ব ধরতে পারি 2 স্কোয়ার। তাহলে এখানে আমাদের কত আসবে? √5। কত আসবে বলতো? √5। তাহলে বিএফ আমাদের কত? তাহলে বিএফ হচ্ছে আমাদের √5। ওকে, সো বিএফ আমাদের √5। আচ্ছা, এবার দেখো এবি কত সেন্টিমিটার? এবি তাহলে বিএফ যেহেতু √5, তাহলে পুরোটা এবি হচ্ছে 2√5, এটা আমাদের শেষ। আচ্ছা, এবার দেখো এবিসিডি এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আচ্ছা, 2√5 কেন হইলো এটা অনেকে আবার নাও বুঝতে পারো। দেখো তো, যদি কর্ণ থেকে এটার উপর লম্ব হয়, তো সেই লম্বটা কি করে? এই পুরো বাহুটাকে সমদ্বিখণ্ডিত করে। দেখো এখান থেকে এটার উপর একটা লম্ব অঙ্কন করলে, মানে যে বিন্দুতে ছেদ করে সেখান থেকে এটার উপর লম্ব অঙ্কন করলে এটা সমান দুই ভাগে কি হয়ে যায়? বিভক্ত হয়ে যায়। তো এবি, এই যে বিএফ যদি হচ্ছে √5 হয়, তাহলে পুরোটা কি হবে? এই পাশেও একটা √5 হবে, তাহলে √5 আর √5 যোগ করলে 2√5, মানে মাঝখানে এই লম্বটা এই আয়তক্ষেত্রে এই বাহুটাকে দুইটা সমান ভাগে ভাগ করে ফেলে, এটা হবে কি? 2√5। আশা করি বুঝতে পারছো এবি। আচ্ছা, এবার দেখো এবিসিডি এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এখন এবিসিডি একটা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, তাহলে আমরা এখানে এই যে এই প্রস্থটা পেয়ে গেছি, এই যে 2√5। এখন আমাদের কি লাগবে বলতো? এখন আমাদের লাগবে হচ্ছে দৈর্ঘ্য। এখন আমাদের কি লাগবে? দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্য মানে কি? এডি লাগবে। দেখো এবি আমরা পাইছি, এবং এখানে যে কোণটা, এই কোণটা কিন্তু একটা সমকোণ, এটা একটা কি? সমকোণ। তো তুমি করতে পারো কি? তুমি এই যে তোমার কাছে বিডি আছে, এটা 3, তাহলে এই যে বিডি টোটাল কত? 6। তাহলে তুমি যদি এখানে দেখো যে ভাইয়া বিডি, যেহেতু এটা কর্ণ পুরোটা, এটা 3 সেন্টিমিটার, তাহলে বিডি হচ্ছে কি তোমার 6 হবে এবি। এই যে এটা হচ্ছে বিডি হচ্ছে আমাদের 6, এবং এটা হচ্ছে আমাদের এবি হচ্ছে কত? অলরেডি আমরা পাইছি 2√5।
এখন আমরা যদি এডি বের করতে চাই, এডি 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 ইকুয়াল টু 1, তো আমরা দেখতেছি যে এটা যদি অতিভুজ হয় তাহলে এডি আমাদের কি হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো এডি, যে এডি 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 সমস্যা সমকোণী ত্রিভুজ, অতিভুজ কোনটা, অতিভুজ কিন্তু আমাদের বিডি। তাহলে এই যে বিডি স্কোয়ার মানে 6 স্কোয়ার মাইনাস হচ্ছে এবি স্কোয়ার, এবি হচ্ছে কত আমাদের 2√5 স্কোয়ার, 2√5 স্কোয়ার। তো এখানে আমাদের কত আসবে 6 6 36, এখানে আসবে হচ্ছে 6 6 36, আর এখানে আসবে হচ্ছে আমাদের 4 4 5 হচ্ছে কত 20, তাহলে এখানে আমাদের চলে আসবে কত 4 4 হ্যাঁ 4 4 16, 4 চলে আসবে, 4 চলে আসবে, বুঝতে পারছো? এখন তাহলে আমরা এডি পাইলাম কত 4, এটার ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 2√5 যেহেতু ক্ষেত্রফল চাইছে, তো দেখো ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে হচ্ছে 2√5 ইন্টু প্রস্থ আমাদের কত, প্রস্থ হচ্ছে কি আমাদের 4, তাহলে আমাদের এখানে কত চলে আসবে 8√5। তো আমাদের অ্যান্সার কোনটা, এই যে 8√5, বুঝছো? তো অনেক সহজ, এগুলো আসলে কঠিন না। ওকে, এটা গেল। 29 নাম্বার, একটি চতুর্ভুজ অঙ্কনের জন্য কোনটি প্রয়োজন? তো আমরা দেখি 3টি বাহু 1টি কর্ণ না, 4টি বাহু 2টি কর্ণ না, 3টি বাহু এদের অন্তর্ভুক্ত 2টি কোণ, ঠিক আছে এটা হবে 3টা বাহু এবং তাদের মাঝখানে 2টা কোণ, ঠিক আছে। এটা হইলে 5টা ইনফরমেশন হবে, একটা চতুর্ভুজ আঁকা যাবে। আচ্ছা, এবার 30 নাম্বার প্রশ্নটা খুবই ভালো মতো মনোযোগ দিয়ে দেখো, কারণ এই টাইপের অনেকগুলা প্রশ্ন আমাদের কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। তোমরা এখানে সামান্তরিকার জন্য আসছে, আমরা এর সাথে বর্গ, রম্বস, আয়ত সবকিছু নিয়ে আমরা আলোচনা করে ফেলতে পারি, বাট যেহেতু সামান্তরিক অঙ্কনের জন্য আমাদের এটা বলছে, তো সবার আগে আমরা এখানে সামান্তরিক নেই। আর সামান্তরিকের মতো চিত্র কে বলতো, রম্বস। তাহলে আমরা দেখি, এইটা হচ্ছে কি আমাদের, ধরো এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের ধরে নাও একটা সামান্তরিক। তো পাশাপাশি যেহেতু দুইটা চিত্র সিমিলার, এখানে আমরা একটা রম্বস এখানে, এই যে রম্বস। তো একটু আগে আমরা রম্বস সম্পর্কে জানছি, তাই না? রম্বসের বিপরীত বাহুগুলো কিরকম হয়, কি হয় না হয়, এগুলো আমরা জানছি। আচ্ছা, এবার আমরা এখানে এই দুইটা চিত্র সম্পর্কে একটুখানি জানি যে এই দুইটার ক্ষেত্রে কি হয়। তো এখানে সামান্তরিক আঁকা যাবে, এটা একটা আমাদের সামান্তরিক, এটা হচ্ছে আমাদের একটা কি বলতো, সামান্তরিক, এটা হচ্ছে আমাদের সামান্তরিক। ওকে, এটা হচ্ছে আমাদের রম্বস, এটা হচ্ছে আমাদের রম্বস, বুঝছো? একটু ভালো মতো বুঝো, রম্বস, হ্যাঁ রম্বস, একটু ভালো মতো বুঝো। তো এই সামান্তরিকের কি কি দেওয়া থাকলে কি কি আঁকা যাবে? 1 নম্বরে 3টি উপাত্ত মিনিমাম দেওয়া থাকে লাগবে, 3টি। আমরা জানি এই যে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, তাহলে 2টি বাহু, ঠিক আছে। এই যে এই বাহু দেওয়া থাকে লাগবে, এই বাহু দেওয়া থাকে লাগবে, তাহলে 2টি বাহু ও তাদের কোণ, যে 2টা বাহু দেওয়া থাকবে, এই বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা, এইটা যদি দেওয়া থাকে তাহলে 2টি বাহু ও তাদের কোণ দেওয়া থাকলে তুমি রম্বস আঁকতে পারবা, ঠিক আছে। 3টি উপাত্ত লাগবে। তো 2 নম্বরে দেখো, 2 নম্বরে আমাদের এই যে এই কর্ণ এবং এই কর্ণ, 2টা কর্ণ দেওয়া থাকা লাগবে, বুঝতেছো? তো আমি জাস্ট এখানে লিখি যে 2টি কর্ণ ও তাদের যে কোণটা আছে এটা দেওয়া থাকলেও আমাদের এই যে দেখো 2টি কর্ণ ও তাদের কোণ, এই যে এই কর্ণ এবং এই কর্ণ এবং তাদের মাঝখানে যে কোনো একটা কোণ, বুঝছো? যদি দেওয়া থাকে, আঁকবো যেহেতু একটু সুন্দর করেই আঁকি। 2টি কর্ণ, এই যে এইখানে একটা কর্ণ, ধরো এটা একটা কর্ণ, এই একটা কর্ণ দেওয়া থাকা লাগবে, ঠিক আছে। আরেকটা কর্ণ, এই যে এই আরেকটা কর্ণ দেওয়া থাকা লাগবে, এবং এই 2টা কর্ণের মাঝখানের যে কোণটা আছে, এই যে এটা দেওয়া থাকা লাগবে, ঠিক আছে। হয় 2টা বাহু তাদের মাঝখানের কোণ, অথবা 2টা কর্ণ তাদের মাঝখানের কোণ দেওয়া থাকলে সামান্তরিক আঁকতে পারবা। এবার রম্বসের ক্ষেত্রে আসি। রম্বসের ক্ষেত্রে 1 নম্বরে যদি যেটা লাগবে সেটা হচ্ছে এক বাহু, এই 4টা বাহুই যেহেতু সমান, তাহলে একটা বাহু দিয়ে দিলেই 4টা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে। তাহলে একটি বাহু ও একটি কোণ, এই যে, তাহলে এই বাহু এবং এদের মাঝখানে যে একটা কোণ আছে সেটা দিলে তুমি কি এঁকে ফেলতে পারবা, রম্বস এঁকে ফেলতে পারবা, ঠিক আছে। এবার 2 নম্বরে আসো। 2 নম্বরে কি লাগবে, 2টি কর্ণ। কি লাগবে বলো তো, 2টি কর্ণ হইলেও তুমি রম্বস এঁকে ফেলতে পারবা, কারণ এই যে এই একটা কর্ণ, দেখো খেয়াল কর, এই একটা কর্ণ এবং এই একটা কর্ণ, এদের মাঝখানে কোণ লাগবে না ভাইয়া? না, কোণ লাগবে না, কারণ কি, কোণ তো তুমি জানো সমকোণ, তাই না? তো এটা লাগবে না। তাহলে আমরা জাস্ট দেখলাম যে একটি বাহু একটি কোণ দেওয়া থাকলে রম্বস আঁকা যাবে, 2টি কর্ণ দেওয়া থাকলেও কি
রম্বস আঁকা যাবে। ঠিক আছে, দুটি কর্ণ দেওয়া থাকলেও রম্বস আঁকা যাবে। একটি বাহু, একটি কোণ এবং দুইটি কর্ণ, এই দুইটা যে কোনো ইনফরমেশন দেওয়া থাকলে। এখন 3 নম্বর আরেকটা ইনফরমেশন থাকতে পারে, সেটা হচ্ছে যে একটি বাহু না দিয়ে পরিসীমা দিয়ে দিতে পারে। এখন পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলেই তো বাহু পাওয়া যায়। তাহলে এই যে দেখো পরিসীমা দিয়ে দিতে পারে, পরিসীমা ও একটি কোণ, পরিসীমা ও একটি কোণ, এই ইনফরমেশনটা দেওয়া থাকতে পারে। পরিসীমা ও একটি কোণ, তাহলে এই যে বাহুর দৈর্ঘ্য কিভাবে পাবা, এই যে বাহু কিভাবে পাবা বলো, বাহু সমস্যা, এই যে পরিসীমা ভাগ হচ্ছে 4, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করে তুমি কি পাবা, বাহু পাবা। পরিসীমা ভাগ হচ্ছে 4 দিয়ে ভাগ করে তুমি বাহু পাবা। তো আলটিমেটলি পরিসীমা ও একটি কোণ দেওয়া যে কথা, একটি বাহু ও একটি কোণ দেওয়া একই কথা। তো এটা হইলেও তুমি একটা রম্বস আঁকতে পারবা। তো এখানে আমাদের যদি কারেক্ট অ্যান্সার চাই যে দুইটি কি বলছে, দুইটি সংলগ্ন বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন। দেখো কি বলছে, সামন্তরিক অঙ্কনের জন্য নিচের কোন উপাত্তটি সঠিক। এই যে দেখো দুইটি বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ, তাহলে আমাদের খ নাম্বার ইনফরমেশনটা কিন্তু কারেক্ট। এরকম আরো দুইটা চিত্র আছে, সেটা হচ্ছে কি বর্গ এবং হচ্ছে কি রম্ব, আয়ত। ঠিক আছে, আয়ত এবং বর্গ। তো আয়ত এবং বর্গ, এটাও আমি একটা পেজ নিয়ে তোমাদের একে দেখাই দিই। দেখো ফার্স্ট অফ অল যদি আমি নিই আয়ত, আয়ত দেখো, এখানে আমি আগে চিত্রটা আঁকি। তো দেখো এটা ধরো হচ্ছে আমাদের একটা আয়ত। ঠিক আছে, এইটা ধরো হচ্ছে আমাদের একটা আয়ত, এটা হচ্ছে আমাদের আয়ত। হ্যাঁ, আয়তের পরে এখানে আমাদের আরেকটা কি থাকতে পারে বলতো, আরেকটা থাকতে পারে হচ্ছে বর্গ। বর্গ কাকে বলে, যে চতুর্ভুজের 4টা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, এটা হচ্ছে আমাদের একটা বর্গ। এই যে এটা হচ্ছে আমাদের একটা বর্গ, এটা হচ্ছে একটা আয়ত, এটা হচ্ছে আমাদের বর্গ। এখানে আয়তর এই যে এটা দৈর্ঘ্য এবং হচ্ছে প্রস্থ, এখানে আমাদের কি 1 নম্বরে যেটা লাগবে, দুইটি বাহু হইলে এটা এঁকে ফেলা যায়। দুইটি বাহু, কোনো কোণ লাগে না, দুইটি বাহু হইলেই এটা এঁকে ফেলা যায়। এখানে আমাদের কি লাগবে বলতো, জাস্ট একটা বাহু হইলেই এঁকে ফেলা যায়, কারণ কোণ আমরা জানি, কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই কোণ তো অলরেডি আমরা জানি। দেখো সামান্তরিকের মতোই দুইটা বাহু লাগে, কিন্তু এই কোণটা লাগে না। সামান্তরিকে কোণ লাগে বাট আয়তে কোণটা লাগে না, কারণ আমরা এই কোণটার মান অলরেডি জানি 90 ডিগ্রি, সবগুলা 90 ডিগ্রি। এখানেও আমরা জানি সবগুলা 90 ডিগ্রি। তো এখানে লাগতেছে কি, শুধু একটা বাহু। আর 2 নম্বরে লাগতেছে কি, শুধু পরিসীমা। এই যে শুধু পরিসীমা, দুইটি বাহু বা শুধু পরিসীমা হইলেও কি করতে পারবা, একটা বর্গ তুমি আঁকতে পারবা। ঠিক আছে, তাহলে দুইটি বাহু, একটি বাহু এবং হচ্ছে কি পরিসীমা, এগুলা হইলে তুমি শুধু বর্গ এঁকে ফেলতে পারবা। বুঝছো, তাহলে শুধু বর্গ আঁকা যাবে একটি বাহু হইলে, পরিসীমা হইলে, শুধু আয়ত আঁকা যাবে হচ্ছে দুইটি বাহু হইলে। আর রম্বস আর সামান্তরিক আমরা দেখলাম। এরপর আমরা সামনের প্রশ্নগুলো দেখি। পরিসীমা ও একটি কোণ দেওয়া থাকলে নিচের কোনটি অঙ্কন করা সম্ভব, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে রম্বস। বুঝছো, সেম ভাবে শুধু পরিসীমা দেওয়া থাকলে কি আঁকা যাবে, বর্গ, কারণ বর্গের 4 বাহুর যোগফল সমান এবং কোণটা হচ্ছে কি সমকোণ, মানে 90 ডিগ্রি। তো তুমি যদি পরিসীমা দিয়ে দাও, মানে 4 বাহুর যোগফল, পরিসীমা মানে কি 4 বাহুর যোগফল, ওটাকে 4 দিয়ে ভাগ করলে 1 বাহু পেয়ে যাবা। 1 বাহু হইলে তোমার আঁকা যাবে কি বর্গ, ওটা তো ওখানে বুঝাইছি। দেখো পরিসীমা একটি কোণ দেওয়া থাকলে রম্বস আঁকা যাবে। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কতটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন, অলরেডি আমি বলছি 5টি। এটা অনেকবার আসছে, এটা তো ময়মনসিংহ বোর্ড 25 দেখতেছো, অনেকবার আসছে। দেখো জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে কয়টি ধাপ থাকে, এটা তোমরা জানা নাই হয়তো অনেকের, 3টি। কি কি আমি তোমাকে বলি। ফার্স্ট অফ অল 1 নম্বরে লাই হচ্ছে বিশেষ নির্বাচন, সাধারণ নির্বাচন, আর হচ্ছে 3 নম্বরে প্রমাণ। এই 3টা ধাপ লাগে, বুঝতে পারছো। এইটা হচ্ছে গিয়ে বিশেষ নির্বাচন, একটা হচ্ছে সাধারণ নির্বাচন, আর একটা হচ্ছে গিয়ে প্রমাণ। বুঝতে পারছো, এই 3টা ধাপের প্রয়োজন হয়। জ্যামিতিক উপপাদ্য প্রমাণে এই 3টা ধাপ লাগে। ঠিক আছে, এটা কিন্তু ময়মনসিংহ বোর্ড 25-এর কোয়েশ্চেন। সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকলে একটি সামান্তরিক আঁকা সম্ভব, তাহলে সামান্তরিক আঁকার জন্য সর্বনিম্ন কয়টা, শুধুমাত্র সামান্তরিক আঁকার জন্য দেখো 2টা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ, সর্বনিম্ন 3টা, বুঝতে পারছো। শুধু সামান্তরিক, এটা কিন্তু স্পেশাল কেস। আমি তোমাকে একটুখানি বলছিলাম যে চতুর্ভুজ আঁকার জন্য 5টা, কিন্তু সামান্তরিকের বিপরীত যে কোণগুলো এগুলো সমান না। এই যে দেখো, এই যে এটাই তো সামান্তরিক ভাইয়া। এক বাহু, এই যে এই বাহু দেওয়া মানে 1 নম্বর বাহু দেওয়া মানে 2 নম্বর বাহু পেয়ে গেছে, 3 নম্বর বাহু দেওয়া মানে 4 নম্বর বাহু পেয়ে গেছে, আর এই যে তাদের মাঝখানে একটা কোণ। তার মানে আমি যদি বলি এটা এ এবং এই, তাইলে এটাও কি এ, এটা যদি বি হয় তাহলে এটাও কি বলতো বি, এবং তাদের মাঝখানে একটা কোণ। তাহলে ইউনিক ইনফরমেশন কয়টা হলো, 1টা, 2টা, 3টা। বুঝছো, 3টা উপাত্ত হইলেই একটা সামান্তরিক অঙ্কন সম্ভব। ওকে, এবার দেখো কয়টি স্বতন্ত্র উপাত্ত জানা থাকলে কি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়, 5টা তোমরা জানো। আচ্ছা, এবার 36 নম্বর প্রশ্নটা কি বলছে, একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যায়। একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে
বর্গ আঁকা যায়। এই কোশ্চেনটা একটুখানি অ্যাড করা হয় নাই, তো জাস্ট আমরা আবার একটুখানি বলি বর্গ আমরা কি কি পাইছিলাম। এটা যদি হচ্ছে আমাদের একটা বর্গ হয় তাহলে একটি বাহু দেওয়া থাকলে বর্গ আঁকা যায়, পরিসীমা দেওয়া থাকলে বর্গ আঁকা যায়, পরিসীমা যদি পরিসীমা দিয়ে দেয়, একটি বাহু দিয়ে দিলে বর্গ আঁকা যাবে, পরিসীমা দিয়ে দিলে বর্গ আঁকা যাবে, এবং একটি কর্ণ দেওয়া দিলেও কি বর্গ আঁকা যাবে। একটি যদি কর্ণ দিয়ে দাও, একটি কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিলে, এই তিনটা ইনফরমেশন হইলে এরকম একটা বর্গ কিন্তু আঁকা যাবে। বুঝতে পারছো কয়টা ইনফরমেশন লাগবে? তিনটা। কি কি ভাইয়া? কি তোমাকে যদি বলে শুধু একটি বাহু দেওয়া আছে বর্গ আঁকা যাবে, পরিসীমা দেওয়া আছে শুধু বর্গ আঁকা যাবে, একটি কর্ণ যদি দেওয়া থাকে বর্গ আঁকা যাবে। তাহলে এই কোশ্চেনটা তোমার ক্লিয়ার হয়েছে আশা করি। এবার চলো, এবার আমাদের বলছে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কতটি সাধারণ উপপাদ্য। এই কোশ্চেনটা অনেকবার আসছে, তো এখানে রিপিটেশন হয়ে গেছে। পরিসীমা ও একটি কোণ দেওয়া থাকলে নিচের কোণটি আঁকা সম্ভব। পরিসীমা এবং একটি কোণ কি রম্বস না বলতো? পরিসীমা এবং একটি কোণ রম্বস, একটু আগে বলে আসছি। এবার দেখো বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা কয়টি। এবার একটু প্রতিসাম্য রেখা নিয়ে আলোচনা করা যাক। সহজে আমি তোমাকে বুঝাই। প্রতিসাম্য রেখা হচ্ছে এমন একটা রেখা, যেই রেখাটা বরাবর তুমি যদি একটা তোমার ত্রিভুজ, চতুর্ভুজ বা যাই হোক জ্যামিতিক চিত্রকে ভাঁজ করো, সমান দুইটা অংশে বিভক্ত হয়ে যায়। আমি একটু খেয়াল করে তোমাকে দেখাই। এই যে একটা কাগজ নিই আমি, ঠিক আছে? এই যে ধরো একটা কাগজ নিলাম, এই কাগজটা একটা কি বলতে পারবো? আয়তক্ষেত্র। কিন্তু এই কাগজটা একটা আয়তক্ষেত্র। এই যে দেখো আয়তক্ষেত্র, বুঝো? এই যে এটা আয়তক্ষেত্র, এই যে এটা একটা আয়তক্ষেত্র। হ্যাঁ, এই যে এই কাগজটা একটা আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রের প্রতিসাম্য রেখা কয়টা আমি তোমাকে বলতেছি, আমি সবই বলবো তোমাকে। এই আয়তক্ষেত্রের প্রতিসাম্য রেখা কয়টা? তুমি দেখো এই বরাবর তুমি একটা প্রতিসাম্য রেখা পাবা আয়তক্ষেত্রের, এই বরাবর একটা প্রতিসাম্য রেখা পাবা, ঠিক আছে? এই বরাবর একটা প্রতিসাম্য রেখা পাবা। কেন এই বরাবর পাবা? আর আরেকটা পাবা হচ্ছে এই যে মাঝ বরাবর। আমি তোমাকে এখনই বোঝাচ্ছি যে প্রতিসাম্য রেখা জিনিসটা কি, বুঝো। আমার এখানে বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা চাইছে, তোমাকে আমি আগে আয়তক্ষেত্র দিয়ে বুঝাই, কারণ আমার কাছে বর্গক্ষেত্র তোমার শেপ এখনো নাই, কিন্তু আমি বর্গক্ষেত্রটা তোমাকে বলে দিচ্ছি। তো আয়তক্ষেত্রের যে প্রতিসাম্য রেখা সেটা হচ্ছে দুইটি। এই যে একটু খেয়াল করো, এখানে কিন্তু দুইটি প্রতিসাম্য রেখা। কিভাবে? আর প্রতিসাম্য রেখা জিনিসটা কি দেখো, এই যে এই রেখা বরাবর, এই যে মাঝখানে এই রেখা বরাবর, বুঝো? এই যে এই রেখা বরাবর এটাকে আমি ভাঁজ করছি, দেখো সমান দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে, বুঝো? তাহলে মাঝখানে প্রতিসাম্য রেখাটা আমি কোথায় পেলাম? এই যে ভাঁজটা, যেই বরাবর ভাঁজটা পড়লো, বুঝো? এই যে বরাবর ভাঁজটা পড়লো, খেয়াল করো, এই যে দেখো এই বরাবর ভাঁজটা পড়লো, দেখা যায় এই বরাবর ভাঁজটা পড়লো এবং দুইটা অংশে কি হয়ে গেল? বিভক্ত হয়ে গেল। দুইটা অংশে কিন্তু সমান, দুইটা অংশে বিভক্ত হয়েছে। দেখো দুই সাইডে কিন্তু সমান, দুইটা সাইড, এই সাইড সমান, দুইটা অংশে কিন্তু বিভক্ত হয়ে গেছে সমান। তো এইটা একটা, তাহলে এই যে যেইটা দিয়ে সমান দুই ভাগে ভাগ হলো, এটা একটা প্রতিসাম্য রেখা। আবার দেখো এভাবে যদি আমি ভাঁজ করি, এই যে এভাবে, এই যে দেখো, তাও কিন্তু উভয় অংশে সমান দুইটা ভাগে ভাগ হয়ে গেল। দেখো এই যে একটা সাইড এইটা, একটা সাইড এইটা, আর একটা সাইড এটা, দুইটা সমান অংশে বিভক্ত হয়ে গেছে। মাঝখানে যেই রেখাটা গেছে, মাঝখানে মানে যে রেখাটা বরাবর এটা দুইটা সমান অংশে ভাগ হয়েছে, ওটাই হচ্ছে প্রতিসাম্য রেখা। বুঝতে পারছো? তাহলে বলো আয়তক্ষেত্রে প্রতিসাম্য রেখা কয়টা? দুইটা। তো এখন বলতে পারো যে ভাই কর্ণ বরাবর কি এটা প্রতিসাম্য রেখা হবে না? ডেফিনেটলি হবে না। কেন? আমি তোমাকে বলি, আমি যদি কর্ণ বরাবর ভাঁজ করতে চাই, দেখো তো, আমি যদি এই যে দেখো, এই যে এই মাঝ বরাবর, এটাই তো কর্ণ, এই কর্ণ বরাবর ধরো এইভাবে ভাঁজ করলাম, খেয়াল করো, এই যে কর্ণ বরাবর একটা রেখা চলে যাবে। আমি তোমাকে দেখাই, এই যে দেখো এভাবে ধরো ভাঁজটা করলাম আমি, এটা এভাবে আমি ভাঁজ করলাম, দেখো দুইটা সমান অংশে কিন্তু বিভক্ত হচ্ছে না। দেখছো এরা কি একদম সমানভাবে ভাগ হয়ে গেছে? এই সাইডে এরা কি একদম সমানভাবে মিলে গেছে? মিলে নাই কিন্তু, এই সাইডেও এক্সট্রা, এই সাইডেও এক্সট্রা। কিন্তু এই বরাবর যখন করছিলাম, দেখো দুই সাইডে কিন্তু সমান, দেখো দুই সাইডে, এই সাইডেও সমান, এই সাইডে, দুইটা সমান অংশে বিভক্ত হয়ে যায়। তো এরকম ভাবে একটা রেখাকে ভাগ করলে যদি দুইটা সমান অংশে বিভক্ত হয়ে যায়, তখন সেই রেখাগুলোকে, যেই রেখা বরাবর চিত্রটাকে ভাগ করা হয়, সেটা হচ্ছে প্রতিসাম্য রেখা। ভাইয়া তাহলে এখানে আয়তক্ষেত্রের প্রতিসাম্য রেখা দুইটা, বুঝতে পারছো? এখন বর্গের, আমরা যদি এখানে একটা বর্গ আঁকি, বর্গের প্রতিসাম্য রেখা কয়টা? চারটা। সেই চারটা আমি তোমাকে এখানে দেখা দিই। এই যে এখানে দেখো, এটা যদি হচ্ছে আমাদের বর্গ হয়, তাহলে এই যে বর্গের প্রতিসাম্য রেখা কয়টা? বর্গের প্রতিসাম্য রেখা হচ্ছে চারটা। এই যে একটা এটা, একটা এটা, একটা হচ্ছে এই যে কর্ণ বরাবর দুইটা, এখানে কিন্তু কর্ণ বরাবরও সমান দুইভাবে ভাগ হবে। এই যে তিনটা প্রতিসাম্য রেখা, এই যে আরেকটা প্রতিসাম্য রেখা, এই হচ্ছে গিয়ে তোমার টোটাল চারটা প্রতিসাম্য রেখা বর্গের।
তাহলে এই যে বর্গের প্রতিসাম্য রেখা, এটা কি আমাদের বলতো বর্গ, মানে যার চারটা বাহু সমান। এটা হচ্ছে কয়টি বলতো, এটার প্রতিসাম্য রেখা 4টি। এখন আরেকটা চিত্র আছে কি বলতো, সামান্তরিক। সামান্তরিক, এখন সামান্তরিক যদি আঁকি, সামান্তরিকের সামান্তরিক না রম্বস, আমরা যদি রম্বসও না, আয়ত এটা নেই আমরা, ঠিক আছে, সামান্তরিক নেই, ঠিক আছে, সামান্তরিক ছিল আয়তক্ষেত্র। এবার যদি সামান্তরিক নেই, এটার কোনো প্রতিসাম্য রেখা নেই, এটা কিন্তু আমাদের সামান্তরিক ছিল। সামান্তরিক কোনো রেখাই পাবা না যেখানে তুমি সমান দুই ভাগে ভাগ হবে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে প্রতিসাম্য রেখা কি নেই, তাহলে কত, 0টি। প্রতিসাম্য রেখা 0টি, বুঝছো, নেই বা প্রতিসাম্য রেখা কয়টি, 0টি, এটা আমরা বুঝলাম। ওকে, এখন আমরা আর যদি কিছু শেপ দেখতে চাই যে আচ্ছা আর কিসের প্রতিসাম্য রেখা আসতে পারে, বৃত্ত। বৃত্তের কথা চিন্তা করো, এই বৃত্তে তুমি যেমনি ভাঁজ করো, তুমি যেই রেখা বরাবরই ভাঁজ করো, তুমি এই রেখা, এই রেখা, এই রেখা, এই রেখা, এই রেখা, যেই রেখা বরাবরই তুমি ভাগ করো সমান দুইটা অংশে বিভক্ত হয়ে যাবে। তো এটার প্রতিসাম্য রেখা অসংখ্য। এটার প্রতিসাম্য রেখা কি বলতো, অসংখ্য, অসংখ্য, ঠিক আছে। এখন তুমি যদি একটা ষড়ভুজ নাও, ষড়ভুজ কিভাবে আঁকবো, ষড়ভুজের শেপ এখানে আছে, ষড়ভুজের শেপ দেখি, একটা সুষম ষড়ভুজ আঁকার চেষ্টা করতেছি আর কি, যদিও ঠিকঠাক হবে কিনা বুঝতেছি না। আচ্ছা দেখো, এটা সুষম ষড়ভুজ আঁকার চেষ্টা করছি, বাট হয় নাই, ঠিক আছে, সবগুলো বাহু সমান হয় না, আমি জানি। তো যাই হোক, এটা তো ধরে নাও সুষম ষড়ভুজ, এখানে সবগুলো বাহু সমান। তো এখানে আমাদের প্রতিসাম্য রেখা হবে 6টি, ঠিক আছে, যেহেতু টাইম কম আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি। আর যদি একটা পঞ্চভুজ হয়, এই 1 2 3 4 5 সুষম পঞ্চভুজ আঁকছি, ঠিক আছে, এইটার যে প্রতিসাম্য রেখা সেটা হবে কি 5টি, এটা জাস্ট মনে রাখো, ঠিক আছে। তো এই প্রতিসাম্য রেখা সম্পর্কে বললাম, এবং কয়েকটা গুরুত্বপূর্ণ চিত্র, যেমন আয়তক্ষেত্রের প্রতিসাম্য রেখা 2টি, বর্গের প্রতিসাম্য রেখা 4টি, সামান্তরিক প্রতিসাম্য রেখা নাই, বৃত্তের অসংখ্য, ষড়ভুজের 6টি, এবং হচ্ছে আমাদের পঞ্চভুজের 5টি প্রতিসাম্য রেখা আছে। আবার ত্রিভুজের দেখো, যদি তুমি বিষমবাহু ত্রিভুজ বলো, ওটার প্রতিসাম্য রেখা নাই, ঠিক আছে। সমবাহু ত্রিভুজ যদি বলো, সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা 3টি, আর হচ্ছে যদি তোমার এটাই সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা 3টি, আর সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা 1টি, বুঝছো। এটা একটু জাস্ট মনে রাখবা, কি বলছি, সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা 1টি, সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা 3টি, এবং বিষমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা নাই। আমি জাস্ট একটুখানি দেখাই দিই, যেহেতু আমি বলতেছি মুখে মুখে, তাহলে দেখাইও দিই। এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটার প্রতিসাম্য রেখা কয়টা, 3টা, এই যে একটা এটা, একটা এটা, এবং এটা, তাহলে এই যে 3টি, এটা সমবাহু ত্রিভুজ। কেমন ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, প্রতিসাম্য রেখা 3টি। হ্যাঁ, এখন আমি আরেকটা ত্রিভুজ আঁকবো, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। ধরো এই যে এই বাহু আর এই বাহু সমান, তাহলে এটার প্রতিসাম্য রেখা শুধুমাত্র এই যে এটা, তাহলে এখানে কয়টা আসবে, 1টি, ঠিক আছে। আরেকটা মনে করো বিষমবাহু ত্রিভুজ, ধরো এই যে এরকম, বা কেমনে আঁকবো, ধরে নাও এই যে এরকম, এই যে এরকম, এটা বিষমবাহু ত্রিভুজ, এটার কোনো প্রতিসাম্য রেখা নাই। সবগুলো বলে দিলাম, আর কিচ্ছু বাকি নেই, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা, তুমি চিন্তা করো, এই বাহু বরাবর তুমি ভাঁজ করো, পাবা, এই বাহু বরাবর তুমি ভাঁজ করো, তাও তুমি হচ্ছে সমান দুইটা অংশ পাবা, ঠিক আছে। প্রত্যেকটা বাহু, যে বাহু বরাবরই তুমি ভাগ করো সমান দুইটা অংশ পেয়ে যাবে, ঠিক আছে। এই বাহু বরাবর যদি তুমি ভাগ করো তাও সমান দুইটা অংশ পেয়ে যাবে, তাই জন্য প্রতিসাম্য রেখা 3টি। তাহলে বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা কয়টি, আমাদের কারেক্ট অ্যান্সার এই যে 4টি, বুঝছো। প্রতিসাম্য রেখার পুরো খেল খতম করে দিলাম, যেটা আসুক আশা করি এখন সেটাই পারবা। আচ্ছা, এবারে আসো, সাধারণ আমাদের কি বলছে, একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন, তোমরা এটা জানো 5টি। এবার বলছে সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকলে নির্দিষ্ট, কতবার দিছে এই কোয়েশ্চেনটা। আচ্ছা, এখন দেখো, একটি সামান্তরিক আঁকতে কতটি নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন, আমরা দেখছিলাম সামান্তরিক আঁকতে হয় 2টা কর্ণ এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, অথবা 2টা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, 3টা উপাত্ত মিনিমাম দেওয়া থাকা লাগে। এমনিতে চতুর্ভুজ আঁকার জন্য 5টা, বাট সামান্তরিক স্পেশাল কেস, এটার জন্য ন্যূনতম 3টা উপাত্ত দেওয়া থাকা লাগে, তাইলে তুমি একটা সামান্তরিক আঁকতে পারবে। আর বর্গের জন্য ন্যূনতম একটা উপাত্ত হইলেই বর্গ আঁকা যায়, ঠিক আছে। রম্বসের জন্য ন্যূনতম 2টি উপাত্ত হলে রম্বস আঁকা যায়। এই প্রশ্নটা আশা করি এবার তুমি বুঝতে পারছো। আচ্ছা, এবার পরের প্রশ্নগুলো দেখো। এবার দেখো 43 নম্বর, একটি রম্বস অঙ্কন করতে ন্যূনতম কতটি উপাত্তের প্রয়োজন হয়, তোমরা জানো রম্বস আঁকতে ন্যূনতম আমাদের উপাত্ত লাগে হচ্ছে 2টা, রম্বস অঙ্কনের জন্য ন্যূনতম 2টি। একটি বিষমবাহু চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে সবসময় 360 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো চিত্রে সিবিই কত, এটা দেওয়া আছে আমাদের 100 ডিগ্রি, আমাদের চাইছে কি সিবিই। আচ্ছা, তো এটা যদি 100 ডিগ্রি হয়, এটা একটা কি সামান্তরিক না, সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, তো এটাও কত হবে 100, আর এই দুইটা মিলে আমাদের কত আসে 180। তাহলে এটা যদি 100 হয় তাহলে এটা হবে কত ডিগ্রি, 80 ডিগ্রি, কারণ দুইটার যোগফল কত হইতে হবে বলো, এটা 80। তুমি জাস্ট করবা কি 180 থেকে 100কে বিয়োগ করে দাও, কারণ এই দুইটার যোগফল কত, এই যে ভেতরেরটা এবং বাইরেরটা 100 ওরকম না, এই যে খেয়াল করো, এই যে এই দুইটা, এই টোটালটার যোগফল কত 180, এই ভেতরেরটা যদি 100 হয় তাহলে বাইরেরটা কি 80, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার কোনটা 80 ডিগ্রি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার আমাদের কি বলছে, একটি রম্বসের পরিসীমা এ এবং একটি কোণ এক্স দেওয়া থাকলে এক্স এর কোণ মানের জন্য রম্বসটি আঁকা যাবে। তাহলে দেখো রম্বসের পরিসীমা দেওয়া আছে এ, তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। এখন আমাদের কোণ যেটা সেই কোণ কত হইলে আমরা এই রম্বসটাকে আঁকতে পারবো, বুঝতে পারছো। যেহেতু আমাদের একটা কোণের মান এক্স দেওয়া আছে, তো মনে রাখবা যে কোনো একটা কোণ অবশ্যই 180 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। তো এখানে 180 ডিগ্রি থেকে ছোট রম্বসের কোণ শুধুমাত্র এটাই আছে, বুঝতে পারছো। রম্বস আঁকতে হইলে কোণের মান অবশ্যই যে কোনো একটা কোণের মান যেটা দেওয়া থাকবে সেটা 180 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। তো 180 ডিগ্রি কোণের থেকে 180 ডিগ্রি থেকে ছোট কোণ আছে শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে এক্স, কত 120 ডিগ্রি, বুঝতে পারছো। আচ্ছা, আজানটা শেষ হোক, পরে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। ওকে, এর পরেরটা দেখো, পরেরটা কি বলছে, তিনটি বাহু ও কয়টি কর্ণের মান জানা থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যাবে। দুইটি, তাই না, তিনটি বাহু এবং দুইটি কর্ণ। আচ্ছা ঠিক আছে, এরপরে পরের প্রশ্নটা দেখি কি বলছে, এবিসিডি সামান্তরিকের সি 80 ডিগ্রি হলে বি কত। ওকে, একটা সামান্তরিক যদি এভাবে আঁকি এবিসিডি, দেখো একটা সামান্তরিক, এই যে এবিসিডি সামান্তরিক, নাম দেই এ বি সি ডি। আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং সামান্তরিকের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে। এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে ভাগ করে। আচ্ছা, আরে বাবা রে, বাঁকা হয়ে যায় কেন, এই যে এই একটা কর্ণ এবং এই আর একটা কর্ণ, এরা দুইটাকে সমান দুই ভাগে ভাগ করে, এটা আমরা জানি। কর্ণদ্বয় পরস্পরকে এই যে এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে এবং এই দুইটা কোণের যোগফল এটা এবং এটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। বিপরীত কোণদ্বয়ের যোগফল কত ডিগ্রি, 180 ডিগ্রি। এখন আমাদের কি বলছে, এবিসিডি সামান্তরিকের সেই কোণটা 80 ডিগ্রি, এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে বি কোণটা কত, তাহলে এই কোণটাও কত ডিগ্রি হবে, 80 ডিগ্রি, কারণ বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। হ্যাঁ, আচ্ছা, এদের যোগফলকে 180 ডিগ্রি বলে ফেলছি। আয়তক্ষেত্রের বিপরীত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি, বাট এখানে যোগফল 180 ডিগ্রি না, এই দুইটার যোগফল বা এই দুইটা সমান, এটা যদি 80 হয় তাহলে এটাও 80, তো এই দুইটা মিলে কত হইলো বলো তো, 80 8 দুগুণে 160, টোটাল কত 360, তাহলে 360 মাইনাস 160, তাহলে বাকি যে দুইটা কোণ দেখো এই দুইটার যোগফল 160, তাহলে এই দুইটার যোগফল আমরা জানি না বি আর ডি এর, তো এই দুইটার যোগফল কি হবে, যদি এটা 160 হয় টোটাল তো 360 থেকে 160 মাইনাস করো, তাহলে তুমি পাবা কত 200 ডিগ্রি। তাহলে বি আর ডি এর যোগফল কত 200 ডিগ্রি। এখন এই দুইটা তো সমান, ঠিক আছে, এটা আর এটা সমান, তাহলে যেহেতু সমান তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি কত পেয়ে যাবে, 100 ডিগ্রি পেয়ে যাবে। কত পেয়ে যাবে বলো তো, 100 ডিগ্রি। তাহলে ভাইয়া এই কোণটা 100 ডিগ্রি, এই পুরোটা 100 ডিগ্রি, এই পুরোটাও কত ডিগ্রি বলো তো, 100 ডিগ্রি, বুঝতে পারছো। তাহলে আমাদের বলছে সি যদি 80 ডিগ্রি হয় তাহলে এও 80 ডিগ্রি, বি 100 ডিগ্রি এবং ডিও 100 ডিগ্রি। তাহলে আমরা এখানে পাইলাম বি কোণ কত, বি সমান 100 ডিগ্রি, বুঝছো, পুরো সিনারিওটা বুঝাই দেয়। 49 নাম্বার দেখো, শুধুমাত্র দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোন চিত্রটা আঁকা যায় বলতো, শুধু দুইটা বাহু, কোনো কোণ টোন নাই, দুইটা বাহু একটা কোণ হলে সামান্তরিক, বাট শুধু দুইটা বাহু হইলে তাহলে হচ্ছে আয়তক্ষেত্র, কারণ কোণগুলো তো 90 ডিগ্রি, তাই না, এই হচ্ছে গিয়ে কথা, আয়তক্ষেত্র আঁকা যায়। এবার বলছে শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোণটি বর্গ, তাই না, পরিসীমা এবং একটা কোণ দেওয়া থাকলে রম্বস, কিন্তু শুধু পরিসীমা দেওয়া থাকলে বর্গ। ওকে, এখন এই 51 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে তোমাকে, ভাইয়া দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যায়। আমরা একটু আগে দেখে আসছি না যে শুধুমাত্র দুইটা কর্ণ দেওয়া থাকলে কি আঁকা যায়, রম্বস। তাহলে এই যে দেখো দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা যেটা আঁকতে পারবো সেটা হচ্ছে কি, একটা রম্বস। ওকে, এবার আমরা 52 নম্বর প্রশ্নটা দেখি, দেখো কি বলছে, নিচের কোন তথ্য দেওয়া থাকলে রম্বস অঙ্কন করা সম্ভব। তাহলে রম্বসের পরিসীমা দেওয়া থাকলে সম্ভব না, শুধু পরিসীমা দেওয়া থাকলে বর্গ আঁকা সম্ভব। একটি কর্ণ ও বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কি সম্ভব, হ্যাঁ, একটি কর্ণের দৈর্ঘ্য দিলে সম্ভব না, শুধু একটি কর্ণের দৈর্ঘ্য না, বাহুর দৈর্ঘ্যতে না। তাহলে এই যে আমরা এখানে পাইতেছি একটা কর্ণ
ও একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলেও রম্বস অঙ্কন করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা দেখি যে পরিসীমা ও একটি কোণের মান জানা থাকলে অবশ্যই এটা কি রম্বস। পরিসীমা জানি এবং একটি কোণের মান জানা থাকলে প্রয়োজন কোনটি আঁকতে, ঠিক আছে, জানা প্রয়োজন একটি রম্বস আঁকতে আমাদের পরিসীমাও লাগবে এবং একটা যে কোনো একটা কোণের মান লাগবে, তাহলে আমরা রম্বস আঁকতে পারবো। আচ্ছা, একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোনটি অঙ্কন করা যাবে? অবশ্যই বর্গক্ষেত্র জাস্ট একটা বাহু অথবা একটা পরিসীমা অথবা একটা কর্ণ এগুলো দেওয়া থাকলে বর্গক্ষেত্র আঁকা যাবে, আমরা দেখছি এটা। আচ্ছা, এবার দেখো কয়টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ অঙ্কন করা যায়? একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তুমি একটা বর্গ এঁকে ফেলতে পারবা। ঠিক আছে, একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ আঁকা যায়। শুধুমাত্র 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বাহু ও 45 ডিগ্রি একটি কোণ নিয়ে যে চতুর্ভুজ আঁকা সম্ভব তার পরিসীমা কত? ঠিক আছে, তাহলে শুধুমাত্র 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু, একটা বাহু নিবা 3 সেন্টিমিটার এবং একটি কোণ হচ্ছে 45 ডিগ্রি, যে চতুর্ভুজ আঁকা সম্ভব তার পরিসীমা কত? আচ্ছা দেখো, যেহেতু একটা বাহু দিয়ে দিছে এবং একটা কোণ দিয়ে দিছে, তাহলে অবশ্যই এটা আমাদের একটা কি বলতো রম্বস, বুঝছো না? কারণ চতুর্ভুজ, তো দেখো চতুর্ভুজ একটা বাহু এবং একটা কোণ দিয়ে যে চতুর্ভুজটা হয় সেটা কি, সেই চতুর্ভুজটার নাম কি বলতো? রম্বস না? সেই চতুর্ভুজটার নাম হচ্ছে রম্বস। দেখো খেয়াল করো, এই যে শুধু একটা বাহু এবং একটা কোণ, তাহলে এই যে একটা বাহু হচ্ছে 3 এবং এই যে এই কোণটা মনে করো 45 ডিগ্রি, এই কোণটা মনে করো 45 ডিগ্রি, এটা দেওয়া আছে। তাহলে পরিসীমা চাইছে, তাহলে এটাও 3, এটাও 3, এটাও 3, পরিসীমা কি? 4টা বাহুর যোগফল 3 4 12 সেন্টিমিটার, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো শুধুমাত্র 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বাহু ও 45 ডিগ্রি কোণ দিয়ে যে চতুর্ভুজ আঁকা সম্ভব সেটা একটা রম্বস, ওইটা তার পরিসীমা চাইছে। পরিসীমা হচ্ছে 3 3 3 3 3 6 6 দুগুণে 12, শেষ, বুঝছো? আচ্ছা, এবার দেখো 57 নম্বর প্রশ্ন, পি কিউ আর এস কি ধরনের চতুর্ভুজ? তো এটা একটা সামান্তরিক না, রম্বস না, আয়ত না? তো সামান্তরিক না, আয়ত না, রম্বস না, তাহলে এটা একটা কি? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে বলো তো? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এই যে দেখো এই দুইটা বাহু সমান্তরাল, এই দুইটা বাহু সমান্তরাল, হ্যাঁ এটা সমান্তরাল ভাবে চলে গেছে, তো এটা কিন্তু একটা কি ধরনের চতুর্ভুজ? এটা একটা আমাদের ট্রাপিজিয়াম, বুঝছো? ওকে, গেল এটা। এবার 58 নম্বর দেখো, ট্রাপিজিয়ামের 4টি কোণের মান মোট কত? যে কোনো চতুর্ভুজের 4 কোণের যোগফল কত ডিগ্রি বলো তো? 360 ডিগ্রি। তাহলে এইটা ট্রাপিজিয়াম হোক আর যাই হোক, 4 কোণের যোগফল কত হবে? 360 ডিগ্রিই হবে। আচ্ছা, প্রত্যেক কর্ণ সামান্তরিককে 2টি সমান ত্রিভুজে বিভক্ত করে, ঠিক আছে, আমরা এটাও বলতে পারি, কিন্তু এখানে দেখো 2টি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, এইটা আমাদের হবে কারেক্ট অ্যান্সার। কারণ যে 2টা ত্রিভুজে বিভক্ত করে সেটা সমান হয়, বাট সমানটা কেমন সমান? সর্বসম, প্রত্যেকটা বাহু প্রত্যেকটা কোণ সবকিছু সমান, তো এই জন্য আমাদের 2টি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে এটা হবে। এবার দেখো এখানে এই চিত্রটা, এটা আমি তোমাদের HW দিলাম, ঠিক আছে, ও এ, হ্যাঁ এটা আমি করে দিব। আচ্ছা, একটা করে দিই, যেহেতু কুমিল্লা বোর্ডে আসছে এটা একটু করে দিই। চিত্রে ABCD আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু O এবং OP ইকুয়াল টু হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এই যে OP, এই OP এটা হচ্ছে 4, OA এটা হচ্ছে গিয়ে 5, এটা 5 হইলে এটাও কি 5। আচ্ছা, আমাদের কি বলছে? BC কত? তো BC আমরা পাবো, তার আগে আমাদের PC পাইতে হবে। PC, এই যে PC সমান সমান কি বলতো? এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণটা অতিভুজ, তাহলে এই যে 5 স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস অপরটা কি 4 স্কোয়ার, তাহলে এই যে 5 স্কোয়ার 4 স্কোয়ার আমাদের কত আসবে? 5 স্কোয়ার 25 মাইনাস 4 4 16 9, তাহলে এখানে আমাদের কত আসবে? √9 মানে 3। তাহলে এটা যদি 3 হয় তাহলে এটাও হবে কি 3, কারণ আমরা লম্বটানের সমদ্বিখণ্ডিত হয়, তাহলে 3 3 6। তাহলে আমাদের কি চাইছিল? BC কত সেন্টিমিটার? BC হবে আমাদের 6 সেন্টিমিটার। দেখো, সুতরাং এই যে BC সমান সমান হচ্ছে 3 + 3 সমান সমান হচ্ছে 6, বুঝতে পারছো? এই হচ্ছে কি আমাদের কথা। আচ্ছা, এরপরে আমরা পরেরটা চলে যাই। নিচের কোন ক্ষেত্রটি কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে? আচ্ছা, এটা 61, 60 উপরে 61। নিচের কোন ক্ষেত্রটির কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে? আমরা জানি এটা রম্বস, আমরা দেখে আসছি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, শুধু সমদ্বিখণ্ডিত করে না, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিক বা আয়তগুলো কারোরই সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, রম্বসের করে। আচ্ছা, দেখো একটি বাহু একটি কোণ দেওয়া থাকে, একটি বাহু এবং একটি কোণ দেওয়া থাকলে অবশ্যই কি রম্বস অঙ্কন করা যাবে। এরপর দেখো শুধুমাত্র 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট 2টি সন্নিহিত বাহু দিয়ে অঙ্কিত চতুর্ভুজ। তাহলে দেখো শুধুমাত্র 2টা বাহু দেওয়া আছে, তাহলে অবশ্যই এটা আয়তক্ষেত্র। পরিসীমা দেখো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ কত? 5, 5 × 2 কত আসবে? 10, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 3 × 6, তার মানে এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটার কারেক্ট আনসার হচ্ছে ঘ, বুঝতে পারছো? এটা গেল আমাদের। এরপর আমরা সামনে আগে, নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের প্রয়োজন 4টি বাহু একটি কোণ,
4টি বাহু ও একটি কর্ণ, 3টি কোণ ও 2টি বাহু, তিনটাই হচ্ছে আমাদের কারেক্ট। ঠিক আছে, 3টি কোণ ও 2টি বাহু। আচ্ছা, এবার 65 নাম্বার, রম্বসের সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান, সন্নিহিত কোণগুলো পরস্পর সম্পূরক, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এইটা আমি একটুখানি দেখাই। সন্নিহিত বাহুগুলো পরস্পর তো সমান, এটা তো তোমরা জানো। একটা রম্বস, আমি যে একটা রম্বস এঁকে নেই, এটাই হচ্ছে গিয়ে ভাই একটা রম্বস। এই যে সন্নিহিত বাহু মানে কি, যে পাশাপাশি এই বাহু এবং এই বাহু, এই দুটা বাহু পরস্পর সমান। সন্নিহিত কোণগুলো পরস্পর সম্পূরক, এই যে এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। হ্যাঁ, এটা সত্যি, জাস্ট মনে রাখো। ঠিক আছে, যে এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। কোণগুলো পরস্পর সম্পূরক, সন্নিহিত কোণগুলো পরস্পর সম্পূরক, মানে দুইটার যোগফল কি হবে? 180 ডিগ্রি হবে। বুঝতে পারছো? পাশাপাশি যে দুইটা কোণ, হ্যাঁ, এটা যদি আমাদের এক্স হয়, এটা যদি আমাদের ওয়াই হয়, তো এই দুইটার যোগফল কত ডিগ্রি? এক্স প্লাস ওয়াই সমান 180 ডিগ্রি। এটা মনে রাখো। কিভাবে দেখতে চাও? দেখাই। এটা যদি এক্স হয় তাহলে এটাও কি এক্স, এটা যদি ওয়াই হয় এটাও কি ওয়াই। এখন সবগুলো কোণের যোগফল দেখো, 2x প্লাস হচ্ছে 2y ইকুয়াল টু কত? 360 ডিগ্রি না? কেন 2x? কারণ চারটা কোণ তো, x প্লাস এক্স 2x, y প্লাস ওয়াই 2y, চার কোণের যোগফল কত? 360। তো 2টাকে কমন নিলে x প্লাস ওয়াই সমান 360 বাই হচ্ছে গিয়ে 2, তাহলে পেয়ে যাবে 180 ডিগ্রি। বুঝছো? তাহলে দেখো, সন্নিহিত কোণগুলো পরস্পর সম্পূরক। হ্যাঁ, ঠিক আছে। এটা পরস্পর সম্পূরক মানে কি? সম্পূরক বুঝাইছি না? দুটি কোণের যোগফল যদি কি হয়? 180 ডিগ্রি হয়, তো x প্লাস ওয়াই কত আসছে? 180 ডিগ্রি সম্পর্ক। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অবশ্যই রম্বসের কর্ণদ্বয় যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং সমকোণে, ওটা তো আমরা দেখে আসছি। এটা আমাদের অ্যান্সার হচ্ছে ঘ 65। শিশুটি দেখি একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে অঙ্কন করা সম্ভব। এইচডব্লিউ দিব না, দিই বুঝাই দিই। সুষম ত্রিভুজ, হ্যাঁ, যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সমবাহু ত্রিভুজ আঁকা যাবে, বর্গ আঁকা যাবে, রম্বস আঁকা যাবে না? তাহলে আমাদের অ্যান্সার কোনটা? ক 1 ও 2। ঠিক আছে, ত্রিভুজ আঁকা যাবে, বর্গ আঁকা যাবে, কিন্তু রম্বস আঁকা যাবে না। 1 আর 2। আচ্ছা, এবার দেখো, ABCD রম্বসের AC ও BD কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তাহলে আবার একটা রম্বস আঁকতে হবে। এই হচ্ছে কি আমাদের রম্বস। তো এটা একটা নামও দিতে হবে, নামটা দিয়ে নেই। নাম হচ্ছে ABCD। নাম কি বলতো? নাম হচ্ছে রম্বসের নাম ABCD রম্বস। এই যে দেখো, আমি তোমাকে বলি, এই যে ABCD এটা হচ্ছে আমাদের রম্বস। তাহলে AOB প্লাস COD 180 ডিগ্রি। কি বলছে বলতো? AOB, এটা যদি A হয়, AOB প্লাস হচ্ছে COD, আমরা জানি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তো এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও কত হবে? 90 ডিগ্রি, এবং এই সবগুলো 90। তাহলে এই যে AOD মানে 90, COD মানে 90, 90 90 180। ঠিক আছে, OAB প্লাস হচ্ছে OAB মানে এইটা, প্লাস হচ্ছে OBA এটা। হ্যাঁ, অবশ্যই এই দুইটা কত বলো? আচ্ছা, এই যে এখন আমি তোমাকে বলি, এটা যদি 90 হয়, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা যদি 90 হয়, তাহলে এই দুইটার যোগফলও কি হবে? 90 হবে। বুঝছো? এই কোণটা 91 ডিগ্রি, যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত, প্রত্যেকটা কোণই 90। তো এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা যদি 90 হয়, তাহলে এই দুইটার যোগফল অবশ্যই কি হবে? 90 ডিগ্রি হবে না? তাহলে এই যে OAB প্লাস OAB প্লাস হচ্ছে OBA, এটাও কি 90 ডিগ্রি। AC ইকুয়াল টু OA। এই যে এই এসিটা এই ও বিন্দু যদি ভাগ করছে, তাহলে আমরা এখানে এই যে এসিটা সমান কি বলতে পারি? OA। এই পাশেও যেহেতু OA আর OC সমান, তাহলে AC ইকুয়াল টু OA। ঠিক আছে, OA এর ডাবল, এই পাশে একটা OA, এই OCও কিন্তু OA এর সমান, তাহলে AC সমান আমাদের কি? 2OA। তার মানে এটাও আমাদের তিনটাই কারেক্ট। ঘ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 67 গেল। এবার 68 দেখো, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত। আচ্ছা, পরস্পর কাজ এইচডব্লিউ, নিচের তথ্যটি লক্ষ্য করো, এটাও তোমাদের এইচডব্লিউ। এরপর দেখো, একটি রম্বস আঁকা যাবে যদি দেয়া থাকে, এটাও তোমাদের এইচডব্লিউ। আচ্ছা, এটা বলি আমি তোমাদের, একটি রম্বস আঁকা যাবে যদি একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কি রম্বস আঁকা যায়? যায় না। কিন্তু রম্বস আঁকার জন্য কি লাগে? একটি বাহুর সাথে একটা কোণ লাগে। তাহলে একটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য হইলে আঁকা যায়। ঠিক আছে, একটি বাহু ও একটি কোণ হইলেও রম্বস আঁকা যায়। কি হইলে? একটি বাহু ও একটি কোণ হইলে। তাহলে আমাদের 2 আর 3 হচ্ছে কারেক্ট। এই যে 2 আর 3 হচ্ছে গিয়ে কারেক্ট। এবার চলো 71 নিচের তথ্যগুলো লক্ষ্য করো। একটি বাহু দেওয়া থাকলে, আচ্ছা, এটা তোমাদের এইচডব্লিউ। এবার দেখো, এখানে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। ওকে, এটাও তোমাদের এইচডব্লিউ। এটা দেখো, খেয়াল করো, শুধু পরিসীমা জানলেই বর্গ আঁকা সম্ভব, আয়তক্ষেত্র আঁকা সম্ভব,
সমবাহু ত্রিভুজ আঁকা সম্ভব। তো শুধু পরিসীমা জানলে বর্গ আঁকা সম্ভব, আয়ত আঁকা তো সম্ভব না, কারণ আয়তর কি দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাই দেওয়া থাকে লাগে, সম্ভব না। কিন্তু সমবাহু ত্রিভুজ সম্ভব, কারণ এক বাহু দৈর্ঘ্য হইলেই 3 বাহু দৈর্ঘ্য পেয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এটার কারেক্ট অ্যান্সার কত? 1 ও 3, 1 ও 3, 1 ও 3। ঠিক আছে, এরপর দেখো 74 নাম্বার, এটা করে দিচ্ছি। তো ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের এখানে কি বলছে তথ্যগুলো লক্ষ্য করো। 1 নম্বরে দেওয়া আছে যে এ যদি এটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটার মানও কত বলো তো? 60 ডিগ্রি। তো দুইটার যোগফল কত? 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তো টোটাল কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করো, তাহলে তুমি কত পাবা? 210 ডিগ্রি, সরি 220 ডিগ্রি, 240 ডিগ্রি। 360 মাইনাস 120, তাহলে 240 ডিগ্রি। তো এই যে এইটা এবং এইটার যোগফল কত বলো? এই দুটার যোগফল দেখো, এটা 60 ওটা 60, তাহলে ওই দুটার যোগফল হচ্ছে 120। টোটাল তো চারটার যোগফল 360, 360 থেকে 120 বিয়োগ করে দাও, এই দুইটার যোগফল কত সেটা পেয়ে যাবে। তো এই দুইটার যোগফল কত? 240। এই 240কে এবার তুমি কি করবা? 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে 120 ডিগ্রি। তার মানে এই কোণটাও 120 ডিগ্রি এবং এই কোণটাও কি 120 ডিগ্রি। বুঝো কিনা বলো? এই কোণটাও 120 ডিগ্রি, বুঝছো? তাইলে আমরা দেখছি চিত্রে এই যে এই কোণটা 120 ডিগ্রি, 1 নম্বরটা কারেক্ট। 2 নম্বর বলছে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 3 সরল কোণ। 3 সরল কোণ মানে 1 সরল কোণ মানে হচ্ছে 180, 180 গুণ 3, তাহলে 3 সরল কোণ হইলে হবে আমার 3003 24 4 540, 540। কিন্তু চতুর্ভুজের 4 কোণের সমষ্টি তো আমরা জানি হচ্ছে 360, 540 তো না, তো এটা তো হবে না। রম্বসের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, এটা কিন্তু হয়। এই কোণ এই কোণ এই কোণ, সামান্তরিকের বিপরীত কোণদ্বয় সমান, রম্বসের বিপরীত কোণদ্বয় সমান। 1 আর 3, কারেক্ট অ্যান্সার কত? 1 আর 3, 74 গেল। 75 দেখো চিত্রানুসারে এ 45 ডিগ্রি কিনা? হ্যাঁ অবশ্যই 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটাও কি 45 ডিগ্রি। দেখো আমি কেন বলতেছি এটাও 45 ডিগ্রি, এটাও কি 45 ডিগ্রি। এটা একটা সমদ্বিবাহু সমকোণ। আমরা জানি এই সমকোণের এ আর সি এর যোগফল এ প্লাস সি, এই দুটার যোগফল কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এখন আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান, তো এটা কি সমান হতে হবে? যেহেতু দুইটার যোগফল 90, তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে দুইটাই কি হবে? এটা যদি x হয় তাহলে এটাও কি x হবে, তাহলে x প্লাস x সমান 90, মানে কি বলতো? 2x সমান সমান হচ্ছে 90। সুতরাং x সমান সমান কত? 45 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান কি হবে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের মান হবে কত? 45 ডিগ্রি। তো এটাও 45, এটাও 45, 45 45 90 আর 90, 3 কোণের যোগফল 180। তাহলে এ 45 ডিগ্রি, সিও 45 ডিগ্রি, এ ও সি পরস্পর পূরক কোণ। পূরক কোণ কারণ দেখো তো এ আর সি, এই যে এ আর সি এর যোগফল কত? 90 ডিগ্রি না? দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলে কি পূরক কোণ, তার মানে এটাও কারেক্ট, তিনটাই কারেক্ট। আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা? ঘ নাম্বারটা আমাদের কারেক্ট আছে। 76 নাম্বারটা দেখো, নির্দিষ্ট একটি ত্রিভুজ আঁকা সম্ভব যদি এইচডব্লিউ করবা। আচ্ছা, ত্রিভুজ অঙ্কন সম্ভব যদি, এটা হচ্ছে দেখো দুইটি বাহু আছে, এটা আমি একটু দেখাই দিচ্ছি। দুইটি বাহু দেওয়া থাকলে কি ত্রিভুজ অঙ্কন করা যাবে? দুইটি কোণ ও তাদের 3টা লাগবে, কিন্তু এখানে বলছে 2টা বাহু। 3 নম্বরের কোনো ইনফরমেশন দেয় নাই, আর একটা নর্মাল ত্রিভুজ বলছে, কোনো স্পেশাল ত্রিভুজও দেয় নাই। যদি বলতো সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে 2টি বাহু দেওয়া থাকলে আঁকা যেত, বাট এটা বলে না। 2টি কোণ ও তাদের সংলগ্ন বাহু, অবশ্যই এটাতে করা যাবে। অতিভুজ এবং অপর বাহু দেওয়া থাকলে এটা সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। এটা হচ্ছে আমাদের 2 ও 3 খ নাম্বারটা আমাদের কারেক্ট আছে। এরপরে দেখো, কোন ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন কোণ x ও অপর দুই বাহুর সমষ্টি b হলে এ মানে b বড়, তাহলে যেহেতু অপর দুই বাহুর সমষ্টি b, তাহলে b ডেফিনেটলি বড় হবে, এটা আমাদের কারেক্ট। এবং আমাদের যে কোণ x এর মান, সেটা 0 ডিগ্রি থেকে বড় যে কোনো মান এবং 180 ডিগ্রি থেকে ছোট যে কোনো মান হইতে পারে। x ভূমির যে কোনো প্রান্ত সংলগ্ন হতে পারে, x ভূমির এই পাশেও থাকতে পারে ওই পাশেও থাকতে পারে, এটা আমাদের তিনটাই কারেক্ট। তো ঘ নাম্বারটা, বুঝছো? এই হচ্ছে গিয়ে আমাদের কথা। 78 গেল। 79, একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন, ঠিক আছে, এটা তোমরা করে নিবা। ত্রিভুজ আঁকতে প্রয়োজন, এটাও তোমাদের এইচডব্লিউ। এরপর হচ্ছে 81 নাম্বারটা দেখো কি বলছে, চিত্রে ABCD একটি সুষম পঞ্চভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4। এটা একটা পঞ্চভুজ, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু, একটা সুষম পঞ্চভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4। তো তোমাকে বলছে কি BAE, এটা একটা কি শীর্ষকোণ না? এটা একটা কি শীর্ষকোণ না? এখন n ভুজ বিশিষ্ট কোন চতুর্ভুজের বা n
এন ভুজের শীর্ষকোণ, তাহলে আমি তোমাকে যদি এখানে লিখে দিই এন ভুজের শীর্ষকোণ বের করার সূত্র, এন ভুজের শীর্ষকোণ, এটা দিয়ে ত্রিভুজ চতুর্ভুজ যে কোনোটার কোণ বের করা যায়। তো এন ভুজের শীর্ষকোণ যদি থিটা হয়, সেই থিটা বের করার সূত্র হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি, n-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে n। তো এখন তুমি এখানে n এর ভ্যালু কত বসাবে, যেহেতু এটা একটা পঞ্চভুজ, তাহলে তুমি এখানে কত বসাবে, 5 - 2 ইন্টু 180 ডিভাইডেড বাই হচ্ছে 5। তার মানে তুমি কি পাইতেছো, দেখো তুমি এখানে উপরে 5 - 3 ইন্টু 180, 3 ইন্টু 180 ডিভাইডেড বাই হচ্ছে 5, তুমি পাবা 108 ডিগ্রি। তুমি পাবা কত বলো তো, 108 ডিগ্রি। এটা দিয়ে তুমি যে কারোরটা বের করে ফেলতে পারবা। এটা তোমার আসছে হচ্ছে 108 ডিগ্রি, মনে রেখো পঞ্চভুজের জন্য। তুমি চাইতেছো ভাইয়া ত্রিভুজের একটা শীর্ষ বের করবো, আমি ত্রিভুজের একটা শীর্ষ বের করবো, সুষম ত্রিভুজের, সব কিন্তু সুষম, সুষম ছাড়া কিছু না। হ্যাঁ, সুষম ত্রিভুজ, সুষম চতুর্ভুজ। সুষম চতুর্ভুজ কি বর্গ, সুষম ত্রিভুজ কি সমবাহু ত্রিভুজ, এটা সুষম পঞ্চভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। দেখো সুষম ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত পেয়েছিল, 60 না? তো খেয়াল করো এখানে ত্রিভুজের জন্য এন এর ভ্যালু কত বসবে, 3। আর এখানে নিচেও কত বসবে বলো, এখানে নিচে কত বসবে, এখানে বসবে, আচ্ছা এন এর ভ্যালু বসবে হচ্ছে 3। দাঁড়াও এখানে, মানে এটা দিয়ে যে কোনোটা হয়ে যায়। আমি তোমাকে একটুখানি প্রুফ দিই। এটা মনে করো ত্রিভুজের জন্য এখানে 3, এখানেও বসাবো কত বলো তো, 3। তো দেখো এখানে তুমি কত পাবা, 3 - 2 1, 180/3 60। যে কোনোটা দিয়ে তোমার শীর্ষকোণের মান বের হয়ে যাবে, বুঝতে পারছো? আমি এটাকে আর চেঞ্জ করলাম না, আমি এটাকে এভাবেই রাখলাম। ওকে, এই সো এইভাবে তোমার অ্যান্সার কারেক্ট চলে আসতেছে 108 ডিগ্রি। এটা মনে রাখবা, পঞ্চভুজের যে কোনো একটা কোণের মান 108 ডিগ্রি। তো এইটারও মান 108 ডিগ্রি, এটারও মান 108 ডিগ্রি, এটারও মান 108 ডিগ্রি, এটারও মান 108 ডিগ্রি, বুঝছো? এখন ক্ষেত্রফল যদি তোমাকে বের করতে বলে, চিত্রে ABCD সুষম পঞ্চভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, পঞ্চভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। দেখো এরকম বহুভুজের ক্ষেত্রফল, তাহলে বহুভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি, দেখো বহুভুজের যে ক্ষেত্রফল, বহুভুজের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে n²/4 cot, দাঁড়াও, n²/4 cot 180 ডিগ্রি বাই n, cot 180 ডিগ্রি বাই n, এই আর কি। তো এখন n কত, এখানে এটা কত ভুজ, পঞ্চভুজ না? ভুজ মানে কি, এই যে কয়টা বিন্দু আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এটাই হচ্ছে কিন্তু ভুজ। যারা ভুজ বুঝতেছো না, এটাই হচ্ছে আমাদের ভুজ। তাহলে আমাদের বলছে চিত্রে ABCD একটি সুষম পঞ্চভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তাহলে পঞ্চভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রফল চাইছে। তো n এর মান কত, যেহেতু 5টা ভুজ আছে n এর মান হচ্ছে 5, a প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, 4, তাহলে 4² ডিভাইডেড বাই 4। এখন cot কে কি লেখা যায় বলো তো, 1/10, যেহেতু cot ক্যালকুলেটরে বসানো যায় না, 1/10 180 ডিগ্রি বাই n, 180 ডিগ্রি বাই হচ্ছে n মানে হচ্ছে 5। ঠিক আছে, এটা ক্যালকুলেটরে বসায় দাও। তো তুমি এখানে যেটা পাবা 5 × 4 × 4², এই যে এটা কাটা যাবে, ইন্টু এখানে আমরা কি বসাবো দেখো তো, 1/10 আমি হচ্ছে 180/5 বসাই দিতেছি। ঠিক আছে, তো তোমার আসতেছে 27.53, এটাই হচ্ছে কি তোমার অ্যান্সার। ঠিক আছে, 27.53 ডিরেক্টলি ক্যালকুলেটরে চলে আসবে, 27.53 এটাই তোমার অ্যান্সার, বুঝতে পারছো? এটা 82 নম্বর গেল। এবার 83 নম্বর দেখো কি বলছে, এসি রেখাংশের দৈর্ঘ্য বের করতে বলছে, এসি বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের দাঁড়াও, ঠিক আছে এটা নতুন কোয়েশ্চেন। তো এসি এর দৈর্ঘ্য বের করতে বলছে। সো এটা আমাদের দেওয়া আছে, এই যে এটা হচ্ছে কি a/2, তাহলে এটাও আমাদের কি হবে বলতো, a/2। তো এখন 2a/2 প্লাস a/2 প্লাস হচ্ছে a/2 সমান a আসবে। ঠিক আছে, এখানে বুঝাই যায় যে পুরাটা যদি a হয়, বুঝাই যায়, দেখো এসি এর দৈর্ঘ্য বের করতে বলছে, পুরাটা এসি যদি a হয়, তাহলে এতটুকু হচ্ছে গিয়ে তার অর্ধেক a/2, বাকি অর্ধেক কি এখানে a/2। এই যে এটা a/2 এবং এই সাইডেও কি a/2, কারণ এটা একটা সামান্তরিক বা রম্বস, তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমান্তরিত করে, তাহলে এখানে অর্ধেক হইলে ওই অর্ধেক এখানে পুরোটার দৈর্ঘ্য কি a। এসি বাহুর দৈর্ঘ্য, এসি রেখাংশের দৈর্ঘ্য কত, এসি রেখাংশের দৈর্ঘ্য হচ্ছে a/2, আমরা পাই a। আচ্ছা আমরা পাইলাম। এবার বলছে ABO ও CDO এর মধ্যে সম্পর্ক কি, ABO এবং এই যে CDO, এই যে দেখো এরা কি একান্তর কোণ, এখানে আমি তোমাকে একটুখানি বলে দেই, যদি দুইটা রেখা পরস্পরকে দুইটা সমান্তরাল রেখা পরস্পরকে একটা ছেদ করে,
ধরো এখানে কিভাবে ছেদ করছে, এই যেভাবে দেখো, এখানে ধরে নাও দুটো সমান্তরাল রেখা, এটা পরস্পরকে এভাবে ছেদ করছে, ঠিক আছে, এই চিত্রটাই এখানে আঁকার চেষ্টা করতেছে। তো দেখো বিপরীত সাইডে যে কোণ থাকবে, এই যে এটা এবং সরি দেখো, ধরে নাও এই যে এই কোণ এবং এই কোণ, এই যে দুইটা বিপরীত কোণ না, এই দুই সাইডের দুইটা বিপরীত কোণ না, এই দুই সাইডের দুইটা বিপরীত কোণকে আমরা বলবো একান্তর কোণ, বুঝতে পারছো? এই দুই সাইডের দুইটা বিপরীত কোণকে আমরা বলবো একান্তর কোণ। এখন এই যে এই কোণ আর এই কোণকে আমরা বলবো অনুরূপ কোণ, সরি বিপ্রতীপ কোণ, ঠিক আছে। তো অনুরূপ কোণ কোনগুলো? এই কোণ এবং এই কোণ, এগুলো হচ্ছে আমাদের অনুরূপ কোণ। ওকে, তো সেম ভাবে এই কোণ এবং এই কোণ আমাদের অনুরূপ কোণ, বুঝতে পারছো? এরকম আর কি। সো এই জিনিসগুলো একটুখানি দেখে যাবা, ওকে, ভালো মতো বুঝে যাবে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে? ত্রিভুজ এ ও বি এর পরিসীমা পি হলে নিচের কোনটি সঠিক? তো এই যে এ ও বি, ত্রিভুজ এ ও বি, এটার যে পরিসীমা, এটা ত্রিভুজ এ ও বি এর পরিসীমা হচ্ছে পি, তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে দেখো এ ও বি এর বাহুগুলা কি? এটা হচ্ছে ও এ, মানে কি a/2, একটা বাহু a/2 প্লাস আরেকটা বাহু হচ্ছে b/2, আরেকটা বাহু হচ্ছে সি, তিন বাহুর যোগফল আমাকে বলে দিচ্ছে পি। এবার আমরা ক্যালকুলেট করি। সো আমাদের এখানে 2 নিলে a প্লাস বি প্লাস 2c ইকুয়াল টু আসবে হচ্ছে পি। তো এখান থেকে আমরা পাইতেছি a প্লাস বি প্লাস 2c সমান সমান 2p। সেটাকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে ধরো এরকম ভাবে পি পি পি, আচ্ছা, তো এই পাশে যদি আমরা নিয়ে যাই a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 2p মাইনাস হচ্ছে 2c, বুঝছো? এবার 2টাকে কমন নিয়ে নিই, এখান থেকে 2টাকে কমন নিয়ে নিলে p মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি। এবার এই 2টাকে ওই পাশে পাঠিয়ে দিই, সো p মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে 1/2 a প্লাস বি। তো p মাইনাস সি ইকুয়াল টু 1/2 a প্লাস বি কোথায় আছে? এই যে এটা হচ্ছে আমাদের কারেক্ট आंसर। ওকে, 85 নাম্বার গেল। এবার 86 নাম্বার, x এর মান কত ডিগ্রি? এটা একটুখানি মনোযোগ দিয়ে কইরো ভাইয়া। দেখো এই যে এই কোণ সমান এই কোণ, এই দুইটা কোণের যোগফল আমরা জানি এই দুইটা কোণ সমান, যেহেতু এটা একটা কি মোস্ট প্রবাবলি রম্বস দেওয়া, তো রম্বস হোক অথবা সামান্তরিক হোক, বিপরীত কোণ দেয়, তো পরস্পর সব সময় সমান। এটা 3x + 8 হলে এটাও কি বলতো 3x + 8। এখন এই দুইটা কোণ আবার কি এক সরল কোণ না? এই দুইটা কোণ একই রেখার উপর আছে, দেখো এই দুইটা কোণ একই রেখার উপর আছে, এই যে এটা এবং হচ্ছে এই যে এটা, এই দুইটা কোণ আবার কি একই রেখার উপর আছে, এই দুইটা এক সরল কোণ। তো দুইটা এক সরল কোণের মান কত? এই দুইটা কোণের যোগফল কত বলো? 180 ডিগ্রি, তাই না? তাহলে আমরা এখানে 3x + 8 2x + 7 = 180 ডিগ্রি। 3x + 8 + 2x + 7 এই দুইটার যোগফল কত? 180 ডিগ্রি। তো এখন আমাদের এখান থেকে কি চাইছে? x এর মান চাইছে, তাহলে 3x এখানে আমরা কত পাবো? তো 5x = 28 7 15, এতে 180 - 15। তো x = যেটা আমরা এখানে পাবো 180 থেকে যদি 15 বাদ দাও তাহলে কত আসবে? 70 65 165 165। সুতরাং 165 ভাগ আবার এখানে কি 5, তো সুতরাং x = তুমি যেটা পেয়ে যেতেছো 165, তো 33 তুমি কত পাবা বলো তো? 33 ডিগ্রি। এই যে এটা হচ্ছে আমাদের কি आंसर 33 ডিগ্রি, x এর মান 33 ডিগ্রি পাইলাম আমরা এটা। এবার বলছে সামান্তরিকের বৃহত্তম কোণের মান বের করো। সামান্তরিকের বৃহত্তর কোণ তো এটা 33, তাহলে এই কোণটার মান কত বলো তো? 33 ইনটু x, আচ্ছা বা 3 ইনটু 33, x এর মান 33 + 8, তাহলে এই কোণটার মান কত আসতেছে দেখি, এই কোণটার মান কত আসতেছে? 33 ইনটু 3 প্লাস হচ্ছে 8, তো এটা আসতেছে 107 160 ডিগ্রি, 160 ডিগ্রি। তাহলে এই কোণটার মানও কত বলো তো? 107 ডিগ্রি। 107 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আসতেছে 214। তো এখন দেখো এই দুইটা কোণের যোগফল হচ্ছে 214, তো অপর দুইটা কোণ এই যোগফল কত? 360 - 214। আমরা এখানে যদি দেখি 360 মাইনাস করবো হচ্ছে অ্যান্সার থেকে, তাহলে পাইতেছি 146। বলো তো এই যে এটা হচ্ছে 100, বা আবার 2 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে হচ্ছে আমাদের কত চলে আসবে? 2 দিয়ে ভাগ করে দিলে 73। বুঝছো কাহিনীটা? তাহলে এই যে একটা কোণ, এই যে এটা 73 আসবে এবং এটাও কি 73 আসবে, বুঝতেছো কি করছি? তো এই যে একটা কোণ ছিল 107, এই যে 3x + 8 একটা কোণ না, x এর মান বসাই দিয়ে একটা কোণের মান পাইছি 107, তো দুইটা কোণের মান 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 107 × 2 তুমি পাই গেছো হচ্ছে 214। তো 214 হচ্ছে এই দুইটা কোণের যোগফল। তো অপর দুইটা কোণের যোগফল 360 থেকে 214 কে বিয়োগ করে 144, 2 দিয়ে ভাগ করলে 73, তাহলে এই কোণটা 73, ওই কোণটা 73। এখন আমাদের বলছে বৃহত্তর কোণের মান, তাহলে বৃহত্তর কোণের মান আমাদের কত? 107।
কারণ অপরটা তো 73 তো ক্ষুদ্রতম কোণের মান, তাই না? 160। আচ্ছা, এবার y এর মান কত, এটা তোমাদের HW। y এর মান কত, এটা তোমাদের HW। MNPQ এর পরিসীমা কত, পরিসীমা চাইছে, তাই না? MNPQ এটা একটা কি দেওয়া আছে বলো তো? PNQ একটি সামান্তরিক দেওয়া আছে। হ্যাঁ, MNPQ একটি হচ্ছে সামান্তরিক। যদি এটা একটা সামান্তরিক হয় তাহলে এই বাহু যদি 4 হয় তাহলে এই বাহু কি 4, এই বাহু 3 হলে এই বাহুও 3। পরিসীমা চাইছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 4 আর 4 কত 8। আচ্ছা, 3 আর 4 হচ্ছে 7, 7 গুণে কত 14। তাহলে MNQ এর পরিসীমা হচ্ছে আমাদের কত 14। পরিসীমা কত, পরিসীমা হচ্ছে 14। এবার দেখো 90 নাম্বারটা কি বলছে, ABCD একটি আয়তক্ষেত্র AC ও BD কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে A + B কত, A + B, A + B, A + B। এই হচ্ছে কি আমাদের A এবং এই হচ্ছে আমাদের B। A + B অবশ্যই 180 ডিগ্রি, কারণ দুইটা 90 ডিগ্রি, তাহলে A + B অবশ্যই আমাদের কত 180 ডিগ্রি। ঠিক আছে, 90 পাইলাম আমরা। 91 ABCD একটি ক্ষেত্রটি আর কি বলা যায়? তো আমরা জানি সামান্তরিক মানে আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্র কার মতো? সামান্তরিকের মতো। আয়তক্ষেত্র হলো বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, সামান্তরিকেরও বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। পার্থক্য কোথায়? এখানে জাস্ট কোণগুলো সমকোণ, সামান্তরিকের কোণগুলো সমকোণ না। তাহলে আমরা এটাকে কি বলতে পারি যে এটা সামান্তরিকের কাছাকাছি। ABCD ক্ষেত্রটি আর কি বলা যায়? এটাকে একটা সামান্তরিক বলা যেতে পারে। এটা আয়তক্ষেত্র, এটা সামান্তরিক বলা যেতে পারে। ABCD আয়তক্ষেত্রে AC AB 4 সেন্টিমিটার হয়। AC একটা কর্ণ হচ্ছে আমাদের 5, এই যে পুরা কর্ণটা AC দেওয়া আছে 5, এবং যে AB এই যে AB এটা দেওয়া আছে কত? এবার এটা দেওয়া হচ্ছে গিয়ে 4। একটা কর্ণ এবং একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে AB, এটা হচ্ছে গিয়ে 4। তো আমরা জানি এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করছে। কোন সমকোণ কোনটা? এটা। ঠিক আছে, তাহলে এই সমকোণটার এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে গিয়ে লম্ব, তাহলে আমাদের ভূমি BC লাগবে। তাহলে আমরা ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। তাহলে এই যে সুতরাং BC, আমরা পিথাগোরাসের সূত্র ফেলি, BC = √ওভার অতিভুজ স্কয়ার। অতিভুজ কি AC, 5 স্কয়ার মাইনাস হচ্ছে 4 স্কয়ার, এটাকে করলে চলে আসবে হচ্ছে 3। তাহলে আমরা এখানে এই যে BC, সেই BC দৈর্ঘ্য কত পেয়ে গেলাম 3। তাহলে আমাদের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 3 4 আমাদের ক্ষেত্রফল হয়ে যাবে আমাদের 12। বুঝতে পারছো? এই তাহলে সুতরাং ক্ষেত্রফল 3 × 4, 3 4 আমাদের 12। আচ্ছা, এটা আমাদের 92 গেল। এবার 93টা দেখো, আয়তক্ষেত্রটির প্রস্থ AD কত সেন্টিমিটার? আচ্ছা, এইটা তোমাদের HW। এই টাইপের ম্যাথ আমি করে দিছি, হ্যাঁ, অনেকবারই করে দিছি। তো তোমাদের এটা HW। 94টাও তোমাদের কি, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য AB কত সেন্টিমিটার, এটাও তোমাদের HW। ঠিক আছে, যদি কোনো HW আমি দেই না পারো, আমাদের কোর্সে যারা ভর্তি আছো টেস্ট পেপার সলভিং কোর্সে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জাস্ট একটা স্ক্রিনশট নিবা ভাইয়ার সাথে সাথে। যদি ফ্রি থাকি, ধরো এখন ক্লাস নিতেছি, কেউ একজন আমাকে এখন পাঠাইলো মেসেজ, দেখলো যে ভাইয়া রিপ্লাই দেয় না, মাইন্ড করবো ভাইয়া তো এখন ক্লাস নিতেছি, কেমনে দেখবো বলো, কেমনে রিপ্লাই করবো? তো যদিও অ্যাডমিন যদি কেউ থাকে দেখে, ওরা রিপ্লাই করবে, বাট না, কোয়েশ্চেন সলভিং শুধু আমিই করি। তো সেই ক্ষেত্রে তোমরা পাঠানোর, আমি যখন ফ্রি হবো আমি তোমাদের কোয়েশ্চেনের সলভ দিয়ে দিব। ওকে, আচ্ছা, এখন আমাদের তো 94টা কোয়েশ্চেন গেল, যে বেশি HW দিই নেই, কমে দিছি যেগুলো। তারপরও যদি না পারো, না বুঝো, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা ভর্তি আছো কোর্সে, শুধু তারা যারা ফ্রি করতেছো, এত মানুষকে তো আর প্রাইভেট সাপোর্ট দেওয়া যায় না, তাই না? শুধু যারা ভর্তি আছো তাদেরকেই প্রাইভেট সাপোর্টটা দিতে পারবো। তো তোমরা বইলো আমাকে। আর যারা চাও যে ভাইয়া ভর্তি হইতে চাই, দেখো সায়েন্স কমার্স আর সবার জন্য এই যে পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত, উচ্চতর গণিত। সাধারণ গণিত যেভাবে সলভ করাইতেছি, পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত একইভাবে সলভ করাবো। 3টা কোর্সের একসাথে প্রাইস, 3টা সাবজেক্টের সম্পূর্ণ কোর্সের প্রাইস মূল্য হচ্ছে 1010, এবং সাধারণ গণিতের সম্পূর্ণ কোর্সের প্রাইস মূল্য হচ্ছে 510। হ্যাঁ, এটা ভর্তি হওয়ার সাথে সাথে বইয়ের প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে সলভ করানো হয়েছে। এখন MCQ যেভাবে সলভ করছি তা তো দেখতেছই। তারপরে সৃজনশীল সলভ করানো হবে, এরপরে একটা টেস্ট পেপার সলভ করে দেওয়া হবে। ওইটার জন্য তোমাকে ডেফিনেটলি ভর্তি হতে হবে, ওটা কারোর জন্যই ফ্রি না। ওইটা ভর্তি হলে কিন্তু একটা টেস্ট পেপারের স্ক্যান কপিও পেয়ে যাবা, তাই তো? তো এটা ফ্রি না। এই হচ্ছে গিয়ে কথা, যারা ভর্তি হতে চাও আমার সাথে যোগাযোগ করো। তো সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।